স্টার্ট করে দেন আপা। ঠিক আছে, স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। হ্যাঁ, ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি দেখছি তোমরা 203 পার্টিসিপেন্টস। আমি শুরু করে দিই, এর মধ্যে আর কেউ যদি আসে জয়েন করো, তবে টাইমটা একটু মেনটেন করার চেষ্টা করো তোমরা সবাই, তা সবার জন্য ভালো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি প্রথমে তোমাদের। সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা বলে দিয়েছি আগেই, আবার একটু বলছি। সব ব্যাচের মনিটররা বা যে কোনো একজন রেসপন্সিবিলিটি নাও, সবার অ্যাটেন্ডেন্সটা স্ক্রিনশট করে পরে আমাকে পাঠিয়ে দিবে হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমি যখন লেকচার শুরু করব তখন তোমাদেরকে সবাইকে মিউট করে দিব। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে তোমরা নিজেকে আনমিউট করে বলে আবার মিউট করে দিও নিজেকে, ঠিক আছে? তাহলে নয়েজটা হবে না। হ্যাঁ, এটা একটা। আর আমি আসলে আজকে তোমাদের আইটেম নাম্বার 3 যেটা, সেই আইটেম নাম্বার 3 আসলে দুটো পার্ট আছে, মিনারেলস এন্ড malnutrition or nutritional disorders. তা আমি আজকে সেকেন্ড পার্টটাই ডিসকাস করব তোমাদের সাথে। ফার্স্ট পার্টটা ডক্টর নাফিসা তোমাদের পড়াবেন। হ্যাঁ, তো অসুবিধা হবে না আশা করি, কারণ একটার সাথে একটা হয়তো ওইভাবে কোরিলেটেড না, তো সমস্যা হবে না আশা করি। তারপর তোমাদের যদি কোনো প্রবলেম হয় জিজ্ঞেস করো আমাকে, ঠিক আছে? আচ্ছা, রিগার্ডিং ফরেনার স্টুডেন্টস, হাউ মেনি ফরেনার স্টুডেন্টস আর প্রেজেন্ট? ফরেনার স্টুডেন্টস আছে কেউ? Approx all are there, ma'am. All are there. Okay. Do you understand Bengali? A little bit, I think. Yeah? Ma'am, little bit we are understanding. Yeah. You have to understand, huh? So I'll try to explain the terminology in English, and I'll also give you the slides after my lecture, huh? So don't worry, huh? Okay, Okay. ma'am. Okay. If you face any problem, then you can ask me. So I'll Okay. answer your question. Okay. Separately. Thank you, ma'am. Okay. You are welcome. Thank you. Okay. So let's start. আমরা শুরু করি। তো আমি শুরু করলে তোমাদের সবাইকে মিউট করে দিব। তোমরা যদি কেউ কিছু জানার থাকে আনমিউট করে আবার মিউট হয়ে যাও, ঠিক আছে? মঞ্জুরেপা শোনা যাচ্ছে? না, আমি শুরু করিনি। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছিল সার্ভারে। হ্যাঁ, ঠিক আছে, আমি এখন শুরু করছি। দেখতে পাচ্ছ সবাই স্লাইড? জি ম্যাম। জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আমরা আজকে নিউট্রিশন এবং ম্যালনিউট্রিশন এটা ডিসকাস করছি। তো ফার্স্ট অফ অল we have to know what is nutrition. So nutrition is a dynamic process where living organisms utilize food for maintenance of life, growth and repair, normal functioning of tissues and organs, and production of energy. ঠিক আছে, clear? So nutrition is a dynamic process where living organisms utilize food for 4 purposes:
for maintenance of life, growth and repair, normal functioning of tissues and organs, and production of energy. Okay. Next, what are the signs of good nutrition? There are some signs of good nutrition, and these are smooth, shiny skin, glossy hair, well-developed muscles, bones, and teeth, adequate weight and height according to age and sex, and strong build and energetic to look at. So these are the good signs of nutrition. Okay. So we can, by seeing skin, hair, we can say that this is signs of good nutrition. Okay. Now, what is malnutrition? Mal means there is some abnormality or faulty. Okay, fault or abnormality. This means mal. And malnutrition is defined as the imbalance between the body's need and the intake of nutrients, which can lead to nutritional disorders. বোঝা গেছে? Can you understand? So it is the imbalance between the body's need. আমার মনে হয় আমি তোমাদেরকে একটু আনমিউট করে দেব নাকি, কারণ তোমাদের মনে হচ্ছে যে রেসপন্সটা পাচ্ছি না। আনমিউট বোঝা করে যাচ্ছে সবাই কথা বলবে, তখন সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। So malnutrition is a imbalance মানে malnutrition আমাদের একটা কমন ইয়ে হয় যে ম্যাল মানে আমাদের একটা ধারণা হয় কি এটা সবসময় ডেফিসিয়েন্সি। ইট ইজ নট নেসেসারিলি যে অলওয়েজ ডেফিসিয়েন্সি। এটা আন্ডার নিউট্রিশনও হতে পারে, ওভার নিউট্রিশন। সো একটা ফল্টি যেটা ইট মে বি আন্ডার নিউট্রিশন অর ওভার নিউট্রিশন। সো দেয়ার ইজ এ imbalance between the body's need and the intake of nutrients which can lead to nutritional disorder. So আমরা যদি কোনো একটা নিউট্রিয়েন্টস ওভার সাপ্লাইড হয় অথবা আন্ডার সাপ্লাইড হয়, দুটোই আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করে, ডিসঅর্ডার তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে জাস্ট একটা ইমব্যালেন্সটা। আর WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ম্যালনিউট্রিশনকে ডিফাইন করেছে দ্য সেলুলার ইমব্যালেন্স বিটুইন দ্য সাপ্লাই অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড এনার্জি and the body's demand for them to ensure growth, maintenance and specific function. ঠিক আছে, তোমরা যে কোনো একটা বলতে পারো। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনিশন আর আমি যেটা বলছি সেটার মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। দ্যাট ইজ দেয়ার ইজ ইমব্যালেন্স বিটুইন দ্য সাপ্লাই অফ নিউট্রিয়েন্টস এন্ড এনার্জি এন্ড দ্য বডিজ ডিমান্ড। ঠিক আছে, সো malnutrition এটা তোমাদের it comes as your written question, define and classify nutrition, and it is often asked in your oral examination what is malnutrition and what are the types of nutrition. So we have to know what is malnutrition, then I will go for the types of malnutrition. Okay, so malnutrition may be divided into two main types. Number one is undernutrition and number two is overnutrition. Okay, so নামেই বোঝা যাচ্ছে which is in undernutrition nutrients are undersupplied, and in overnutrition nutrients are oversupplied, and both causes nutritional disorders. Okay, আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ঠিক আছে, Now, what are the disorders due to malnutrition? একটু আগে বলেছি যে undernutrition বা overnutrition যেটা হোক, it may cause some disorders, and there are some common disorders. Number one is protein energy malnutrition. তার মানে আমাদের যদি প্রোটিন অথবা এনার্জির ডেফিসিয়েন্সি হয় বা কোনো অ্যাবনর্মালিটিস হয়, তাহলে যে ডিসঅর্ডার হচ্ছে সে দিস ইজ নোন অ্যাজ দ্য প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, অ্যান্ড দিস ইজ দ্য it is the commonest nutritional disorder in developing countries like Bangladesh. Okay, so protein energy malnutrition is classified into three types: kwashiorkor, marasmus and marasmic kwashiorkor. আমি এই প্রত্যেকটা জিনিস আবার একটু ডিটেলস পরে স্লাইডে ডিসকাস করব। এখন জাস্ট আমরা নামগুলো জানি যে প্রোটিন এনার্জি malnutritions are three types: kwashiorkor, marasmus and marasmic kwashiorkor. And another disorder is under or over nutrition of vitamins and minerals. হ্যাঁ, ভিটামিনস এবং মিনারেলসেরও কিছু ওভার অথবা আন্ডার ইনটেকের জন্য আমাদের কিছু ডিসঅর্ডারস হচ্ছে। এটা ভিটামিনস তোমাদের গত ক্লাসে ওয়াটার সলিউবল ভিটামিনসের ডেফিসিয়েন্সি কিছু ডিসঅর্ডার তোমরা পড়েছো, এই নামগুলোর সাথে তোমরা পরিচিত।
আর ফ্যাট সলিবল ভিটামিনস যেগুলো আছে ওটা তোমাদের ক্লাসটা হয়নি, তবে তোমরা গত ক্লাসে জেনেছো যে ফ্যাট সলিবল ভিটামিনস আসলে টক্সিসিটি ক্রিয়েট করে, যেহেতু এগুলো বডিতে স্টোরড হয়। সো ফ্যাট সলিবল ভিটামিনের যদি ওভারডোজ বা মানে RDH এত অনেক বেশি পরিমাণে আমরা কনজিউম করি, সেক্ষেত্রে আমাদের টক্সিসিটি ডেভেলপ করতে পারে, অ্যান্ড দিস ইজ অলসো এ নিউট্রিশনাল ডিসঅর্ডার। ঠিক আছে? আর মিনারেলস যেটা আমি বলেছি যে এই আইটেমের মধ্যে আছে তোমাদের এই মিনারেলস এর স্পেশালি মাইক্রো মিনারেলস যেগুলা ট্রেস এলিমেন্টস যেমন আয়রন, আয়োডিন, এগুলা ডেফিসিয়েন্সির জন্য আমাদের কিছু কমন ডিসঅর্ডার হয় আমাদের ডেভেলপিং কান্ট্রি বা আমাদের বাংলাদেশে। সেই মিনারেলস ডেফিসিয়েন্সি গুলো তোমরা ইন্ডিভিজুয়াল যখন প্রত্যেকটা মিনারেলস পড়বে এই কার্ডের ফার্স্ট যে পোর্শনটা সেখানে তোমরা জানতে পারবে। আমি এখানে কিছু একটা স্লাইডে তোমাদের জাস্ট কয়েকটা এক্সাম্পল বলতে পারি। আর ওবেসিটি, দিস ইজ এ nutritional disorder. This is a accumulation of excess body fat in adipose tissue. ঠিক আছে? এটা আগে আসলে ডেভেলপ কান্ট্রি একটা ডিসঅর্ডার ছিল, কিন্তু এখন আমাদের দেশেও এটা একটা কমন ডিসঅর্ডার হয়ে গেছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য এটা হয়েছে। সো আমি ওবেসিটিটাও একটু ডিসকাস করব পরবর্তী স্লাইডে। ঠিক আছে? আমি যে বলেছিলাম একটু আগে, যেটা ওই বলে দিয়েছে আসলে এই কথাগুলো, যে হোয়াট আর দ্য আন্ডার নিউট্রিশন অফ ভিটামিনস আর মিনারেলস। মিনারেলস এর আন্ডার নিউট্রিশনের জন্য যেমন আয়রন ইজ এ ট্রেস এলিমেন্ট অথবা মাইক্রো মিনারেলস বলতে পারি। আয়রন ডেফিসিয়েন্সি হলে গয়টার হয়। ঠিক আছে? তখন এই গয়টার ডিটেলস বা আয়োডিনের সোর্স, ফাংশন, এই জিনিসটা এই মিনারেলস যে পড়াবে নাফিসা ম্যাডাম, উনি তোমাদের এগুলো ডিটেলস পড়াবে। আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, জাস্ট তোমরা জেনে রাখো যে আয়রন ডেফিসিয়েন্সি হলে গয়টার হয়। সেরকম আয়রন ডেফিসিয়েন্সি হলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, এবং জিঙ্কের ডেফিসিয়েন্সি হলে গ্রোথ রিটার্ডেশন। এগুলো সব ডিটেলস তোমরা মিনারেলস যে পোর্শনটা ফার্স্ট হাফ আছে ওখানে তোমরা ম্যাডাম তোমাদের পড়িয়ে দিবেন। ঠিক আছে? আর ভিটামিনের কথা বলেছি যে থায়ামিন, ইউ অলরেডি নো যে থায়ামিন ডেফিসিয়েন্সি হলে বেরি হয়, নিয়াসিন ডেফিসিয়েন্সি হলে পেলেগ্রা হয়। এটা ওয়াটার সলিবল ভিটামিনসে তোমরা পড়েছো গত ক্লাসে। ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে স্কারভি হয়। এন্ড ভিটামিন ডি এটা ফ্যাট সলিবল ভিটামিন, এটা তোমরা ফ্যাট সলিবল ভিটামিন হয়নি কিন্তু তোমরা জানো, আমি জানি যে এটা রিকেটস হতে পারে। ঠিক আছে? তো এরকম আরো অনেক কিছু আছে, এটা জাস্ট কয়েকটা আমি বললাম। এটা একটু গয়াটার একটা ছবি দেখাচ্ছি তোমাদের। গয়াটার আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হলে এরকম আর কি একটা ছবি দেখালাম। তো তোমরা জানো সাধারণত গয়াটার এটা যেসব এরিয়া আর কি সি বেল্ট থেকে অনেক দূরে, সেই আয়োডিন ডেফিসিয়েন্সি তাদের একটু কমন। সেই ক্ষেত্রে সেসব এলাকায় গয়টারের গয়টারটা বেশি হয়, এই জন্য গয়টারটাকে আমরা এন্ডেমিক গয়টা, যেহেতু একটা ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল রিজিয়নে এই গয়টারটা বেশি হয়, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড এন্ডেমিক গয়টার। ওকে, আচ্ছা এখন আমি তোমাদের নিউট্রিশনাল ডিসঅর্ডারস যেগুলো আছে সেগুলোর একটু ডিটেলস যেগুলো বলেছি যে পরে বলবো সেখানে শুরু করেছি, এবং আমি আসলে আমার স্লাইডটাই রেডি করেছি এমন ভাবে যে যে জিনিসগুলো আসলে তোমাদের আসলে নিউট্রিশন তো একটা ভাস্ট, তাই না, একটা ভাস্ট জিনিস। তা আমরা তো আসলে এই MBBS লেভেলে আসলে আমাদের কারিকুলামে যতটুকু কভার করে সেটুকুই আমরা আসলে ডিসকাস করব। নিউট্রিশনের অনেক ব্যাপার আছে, বাস জিনিস, তো আমরা তত ডিটেলসে যাব না, কারণ যারা নিউট্রিশনে মাস্টার্স করছে বা এই করছে ওনারা অনেক কিছু পড়বে। আমাদের আসলে কারিকুলাম কভার করার যে যতটুকু আছে বা আমাদের এক্সাম ওরিয়েন্টেড যতটুকু সেটুকুই আমি ডিসকাস করেছি। হ্যাঁ, এখানে ওকে। নাও এটা কিন্তু তোমাদের একদম আমি যা পড়াবো এখন থেকে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন বা এটাকে আবার PCMও বলে, ইট ইজ অলসো নোন অ্যাজ প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন। ঠিক আছে? তা এই PM বা PCM যাই বলি, এটা যা কিছু পড়াবো এগুলো তোমাদের আসলে এক্সামে আসে অ্যাজ এ রিটেন কোয়েশ্চেন, এন্ড ইট ইজ অফেন আস্কড ইন ইওর ওরাল এক্সামিনেশন। সো WHO, again, World Health Organization defines PAM or protein energy malnutrition. It is a range of pathological conditions arising from coincidental lack in varying proportions of proteins and calories, occurring most frequently in infants and young children. ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা রেঞ্জ অফ প্যাথোলজিক্যাল কন্ডিশন, যেটা হচ্ছে এটা মানে এটা কোইন্সিডেন্টালি হচ্ছে প্রোটিন এবং ক্যালোরি ডেফিসিয়েন্সির জন্য। ইউজুয়ালি ইট অকার্স ইন ইনফ্যান্টস অ্যান্ড ইয়াং চিলড্রেন। ঠিক আছে? এবং সাধারণত আগেও বলেছি যেটা ডেভেলপিং কান্ট্রির জন্য এই PMটা একটা প্রবলেম। ঠিক আছে? ডেভেলপ কান্ট্রিতে খুব একটা ইনসিডেন্স কম।
এবং এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে আমাদের কিন্তু সবসময় নরমাল যে স্ট্যান্ডার্ড বডি ওয়েট তার চেয়ে আমাদের ওয়েটটা কম থাকে, ওয়েট লস থাকে গ্রেটার দেন 10% অফ দ্য নর্মাল বডি ওয়েট। আরো বেশি কমতে পারে কিন্তু অ্যাটলিস্ট 10% এর বেশি স্ট্যান্ডার্ডের চাইতে কম থাকে। তার মধ্যে ম্যারাসমাস যে বলেছি সেখানে বডি ওয়েটটা বেশি লস হয় দেন কোয়াশিয়রকর। ঠিক আছে, এটা আবার আলাদা আমরা ডিসকাস করব পরের স্লাইডে। সো যদি তোমাদের রিটেনের কোশ্চেনও এটা যে ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই PEM অর প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আচ্ছা, ডেফিনেশনটা বলেছি, এখন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমি বলি যে তোমাদের যদি WHO ক্লাসিফিকেশন স্পেসিফিক বলে যে ডিফাইন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন অ্যাকর্ডিং টু WHO, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই 5টা আমি যেভাবে বলেছি সেভাবে দিবে। অনেক সময় স্পেসিফিক বলে দেয় রিটেন কোয়েশ্চেনে যে ক্লাসিফাই PM অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো সেই ক্ষেত্রে তোমরা এই 5টা দিবে, আর যদি স্পেসিফিক না করে তাহলে সেই ক্ষেত্রে প্রথম 3টা যেটা কোয়াশিয়রকর, ম্যারাসমাস এন্ড ম্যারাসমিক কোয়াশিয়রকর। ঠিক আছে, এভাবে দিবে। তো সো ক্লাসিফিকেশন যদি বলি আমি প্রথমে কোয়াশিয়রকর, এখানে বডি ওয়েট সব জায়গায় বলেছি যে স্ট্যান্ডার্ড বডি ওয়েটের চেয়ে অনেক কমে যায়। সো কোয়াশিয়রকরের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে 80 to 60% অফ দ্য স্ট্যান্ডার্ড বডি ওয়েট। ঠিক আছে, আর এখানে এডিমা থাকে। এডিমাটা তোমরা টার্মটার সাথে পরিচিত কিনা জানি না। এডিমা ইজ এ কন্ডিশন ওয়্যার দেয়ার ইজ অ্যাকুমুলেশন অফ দ্য, সরি কেউ কিছু বলছো? accumulation of fluid in the interstitial space। ঠিক আছে, আর এই কোয়াশিয়রকরের একটা ফিচার্স হচ্ছে এখানে এডিমা থাকে। এটা কেন এডিমা ডেভেলপ করে আমি পরে এটা মেকানিজমটা তোমাদের বলে দিব। এটাও তোমাদের রিটেনে অথবা ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে ওয়াই এডিমা ডেভেলপস ইন কোয়াশিয়রকর। সো মেকানিজমটা তোমরা মানে তোমরা বললে বুঝতে পারবে, কারণ তোমরা এটা পড়েছো কার্ড 1-এ, আমি এটা বলেছিলাম বা কেউ বলেছে তোমাদের, আমার মনে হয় না তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর এখানে ওয়েট ডেফিসিট ফর হাইটের তুলনায় ওয়েট ডেফিসিটটা খুব একটা বেশি থাকে না, 1+ হয়, কিন্তু বেশি ওয়েট লস হচ্ছে আমাদের ম্যারাসমাস, এখানে 2+ হচ্ছে। আর ম্যারাসমাসে এটার স্ট্যান্ডার্ড বডি ওয়েটের চাইতে লেস দ্যান 60% অফ দ্য স্ট্যান্ডার্ড বডি ওয়েট। এখানে খুবই সিভিয়ার মাসেল ওয়েস্টিং হয়ে যায়, এডিমা থাকে না, এই জন্য ওয়েট লসটা 2+ হচ্ছে। ঠিক আছে, আর ম্যারাসমিক কোয়াশিয়রকর যেটা, সেটা হচ্ছে প্রথমে ম্যারাসমাস ডেভেলপ করে পরে একটা কোয়াশিয়রকর। সো এটা দুইটারই কম্বিনেশন। এখানে যেহেতু ম্যারাসমাস থাকে সো এখানেও বডি ওয়েটটা লেস দ্যান 60% অফ দ্য স্ট্যান্ডার্ড হয়ে যায়। আর কোয়াশিয়রকরও আছে যেহেতু, সো এডিমা প্রেজেন্ট থাকে এবং ম্যারাসমাসের জন্য এখানে আমাদের বডি ওয়েটটা 2+ হয়ে যায়। ঠিক আছে, অনেকটাই কমে যায়। আর আরেকটা আছে নিউট্রিশনাল ডোয়ার্ফ, দিস ইজ অ্যানাদার হু ক্লাসিফিকেশন। এখানে হচ্ছে যে বডি ওয়েটটা লেস দ্যান 60% অফ দ্য স্ট্যান্ডার্ড, এখানে ইডিমা থাকে না এবং ওয়েট লসটা যেটা সেটা মিনিমাল থাকে। আর আন্ডার ওয়েট চাইল্ড যেখানে, সেখানে হচ্ছে তোমার বডি ওয়েটটা 80 to 60% অফ দ্য স্ট্যান্ডার্ড, এখানেও ইডিমা অ্যাবসেন্ট থাকে এবং এখানে 1+ ওয়েট ডেফিসিট ফর হাইট। ঠিক আছে, সো দিস ইজ দ্য WHO ক্লাসিফিকেশন। আর যদি WHO না বলে তাহলে তোমরা প্রথম 3টা মানে দিলেও হবে, কোয়াশিয়রকর, ম্যারাসমাস এন্ড ম্যারাসমিক কোয়াশিয়রকর। এটা কিন্তু তোমাদের রিটেনে আসে যে ডিফাইন এন্ড ক্লাসিফাই PEM। সো তোমরা এভাবে দিবে। হ্যাঁ, আর যদি WHO অ্যাকর্ডিং টু WHO বলে তাহলে এই 5টা দিবে। আচ্ছা, এখন আমি একটু আলাদা করে কোয়াশিয়রকর আর ম্যারাসমাস, এই টার্মগুলো তোমাদের কাছে একটু খুব কমন মনে হচ্ছে না? হ্যাঁ, যে কোয়াশিয়রকর এই ওয়ার্ডটা আসলে কোন কোন ল্যাঙ্গুয়েজের? এটা আসলে অরিজিনালি কামস ফ্রম দ্য ঘানা। ঘানা একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ঘানার একটা ল্যাঙ্গুয়েজ থেকে কোয়াশিয়রকর ওয়ার্ডটা এসছে। ইট মিনস দ্য সিকনেস অফ উইনিং। ঠিক আছে, মানে লিটারাল মিনিংটা হচ্ছে সিকনেস অফ উইনিং। তারপরে উইনিং এর কোনো একটা সিকনেস। ঠিক আছে, উইনিংটা কি? হোয়াট ইজ উইনিং? ডু ইউ নো হোয়াট ইজ উইনিং? উইনিং পিরিয়ডটা হচ্ছে একটা বাচ্চা মানে যখন তোমার ব্রেস্ট ফিড, তো অ্যাবসলিউট ব্রেস্ট ফিড করে 6 মান্থস। ঠিক আছে, এন্ড 6 মান্থস এর পরেই যখন আমরা গ্র্যাজুয়ালি ওকে অ্যাডাল্ট ডায়েট দেওয়া শুরু করি অ্যালং উইথ মাদার্স মিল্ক। ঠিক আছে, ওই পিরিয়ডটাকে আমরা উইনিং পিরিয়ড বলি। যেটা দেখা যায় যে উইনিং পিরিয়ডের পরে তো আসলে উইনিং পিরিয়ড যখন, তখন প্রোটিন যে রিকোয়ারমেন্টটা, সেই রিকোয়ারমেন্টটা সবাই ফুলফিল করতে পারে না, অ্যাফোর্ডও করতে পারে না, বা অনেকে ইগনোরেন্সের জন্য হতে পারে। সেই কারণেই কিন্তু এই কোয়াশিয়রকরটা ডেভেলপ করে। সো দিস ইজ দ্য এজ গ্রুপ ইজ 1 to 3 years of old
ওল্ড চিলড্রেনদের আমাদের কোয়াশিওরকর হচ্ছে 1 থেকে 3 বছরের বাচ্চাদের মধ্যে, ঠিক আছে? তার মানে এটা আমাদের এজ গ্রুপটা একটু ২ টার মধ্যে ডিফারেন্স আছে। ম্যারাসমাসটা একটু উইদিন 1 ইয়ার অফ এজ গ্রুপের মধ্যে হয়। আর কোয়াশিওরকরটা হচ্ছে 1 to 3 ইয়ার্স ওল্ড চিলড্রেনদের মধ্যে হচ্ছে। এটা কারণটা আমি অলরেডি একটু বলে দিয়েছি। ভেরি লো প্রোটিন বাট অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট কনজাম্পশন, মানে ওর কিন্তু এনার্জি রিকোয়ারমেন্টটা মোটামুটি কার্বোহাইড্রেট দিয়ে হয়ে যাচ্ছে। সো কোয়াশিওরকরে যেটা হচ্ছে যে আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি ইজ মোর দ্যান দ্য এনার্জি ডেফিসিয়েন্সি, ঠিক আছে? আর ম্যারাসমাসে আবার আমাদের এনার্জি ডেফিসিয়েন্সি হচ্ছে দেন প্রোটিন ডেফিসিয়েন্সি। আর এখানে আরেকটা হচ্ছে যে যেসব এলাকায় মানে স্টার্চি ফুডটা স্টেপল ফুড হিসাবে কনজিউম করে তাদেরও একটু কোয়াশিওরকর হতে পারে, হ্যাঁ? যেমন আমাদের সাবকন্টিনেন্টে এই প্রবলেমটা হয়। সো kwashiorkor mainly due to deficiency of protein but adequate energy is getting from carbohydrates, ঠিক আছে? So there are some symptoms of kwashiorkor, কিছু সিমটমস আছে, মানে এই সিমটমস গুলা আমাদের অনেকটা এরকম যে আমরা কোয়াশিওরকর একটা বেবি আমরা একদম মানে ফিজিক্যালি দেখলেই আমরা বুঝতে পারবো যে দিস ইজ এ কোয়াশিওরকর। দুটো আচ্ছা আমি পরে বলছি, একটু ম্যারাসমাস বলে তারপরে একটা কোয়েশ্চেন তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করা হয় ওটা একটু আমি বলবো। নাও দ্য সিমটমস অফ কোয়াশিওরকর। কোয়াশিওরকরের সিমটমস হচ্ছে ইডেমা, যে এই ছবিটা দেখছো বাচ্চাটা দেখছো না, পেটটা একদম এই পেটটাকে বলে পট বেলি, সোলেন অ্যাবডোমেন, ঠিক আছে? এটা একদম একদম টিপিক্যাল একটা কোয়াশিওরকর বেবির পিকচার। ইডিমা আছে, মানে ইডিমা ওর অ্যাসাইটিস, মানে পেটের মধ্যে ইডিমা যদি হয়, মানে সোজা কথায় পেটে পানি জমাটাকে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য অ্যাবডোমেন ইজ নোন অ্যাজ দ্য অ্যাসাইটিস, এবং এই জন্যই কিন্তু ওর পেটটা এরকম সোলেন অ্যাবডোমেন হয়ে গেছে, হ্যাঁ? এবং এটাকে আমরা পট বেলি বলি। আর ফেসেও থাকে, এই জন্য এটা মুন ফেস হয়ে যায়। ওর এক্সপ্রেশনটা কিরকম থাকে, একটা কোয়াশিওরকর বেবি অ্যাপ্যাথেটিক থাকে, মানে ওর কোনো ইন্টারেস্ট নাই এরকম, মানে ওর একদম কোনো কি বলবো, মানে ওর রিঅ্যাকশন নাই আর কি, এরকম একটা ফেস থাকবে। কিছু হেয়ার চেঞ্জ আসে, হেয়ারটা তোমার থিন ব্রিটল হয়ে যায়। স্কিনে কিছু চেঞ্জ আসে, স্কিনটা ডিপিগমেন্টেড হয়ে যায়। তারপরে সোলেন অ্যাবডোমেনটা বললাম আগে, গ্রোথ রিটার্ডেশন হয়ে যাচ্ছে, মুন ফেসও হয়ে যাচ্ছে ইডিমার জন্য। প্লাস আরেকটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে লিভারটা এনলার্জড হয়ে যায়, ঠিক আছে? ফ্যাটি লিভার হয়ে যায়। সো দিস আর দ্য সিমটমস অফ কোয়াশিওরকর। আচ্ছা, এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা একটা ছবি, যে দেখো তোমরা, এটা একটা এই যে ফেসটা দেখো, সরি, ফেসটা দেখো একদম সোলেন হয়ে গেছে, হ্যাঁ? এরকম পাটা ইডিমা হয়ে গেছে। ইডিমা এগুলো তোমরা মেডিসিনে ইডিমা ডিটেলস পড়বে, যে এরকম পাটা পানি জমার জন্য এটাকে একটু মানে ফিঙ্গার দিয়ে প্রেস করার জন্য এটাকে পিটিং ইডিমা বলে, যেগুলো আমরা এখন জানবো না, মানে সোয়েলিং অফ দ্য ফিট ফুট এন্ড ইয়ে ফেস, তারপরে তোমার অ্যাবডোমেন সবকিছু ম্যাম ইডিমার একটা সাইন। প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো বলো। ম্যাম কি বলে ওই কোয়াশিওরকর ম্যাম, এটা এই সমস্যাটা যাদের ছোটবেলায় থাকে সেটা কি বড় বড় হইলেও কি থেকে যায় এই সমস্যাটা? হ্যাঁ, এটা যেটা হয় কি, যে তোমার এই সমস্যাটা তো যেটা ছোটবেলায় থাকে সেটা তো যদি ডেফিসিয়েন্সিটা তো তার থেকেই যায়, সাধারণত এটা এই এজ গ্রুপের মধ্যেই হয়। পরে তোমার মনে করো যে আহ, কিছুটা তো আমাদের ডেভেলপিং কান্ট্রিতে এই সমস্যাটা থেকেই যায়, তবে এজ গ্রুপটা যেটা বলেছে ওর বড় হলে হয়তো সেরকম ইয়েটা থাকে না, ঠিক আছে? ম্যাম অ্যাপ্যাথেটিকটা বুঝতে পারি নাই। অ্যাপ্যাথেটিকটা মানে হচ্ছে ওর মানে ফেশিয়াল এক্সপ্রেশনটা, ঠিক আছে? মানে ওর কোনো একটা ফেস, মানে ওর কোনো রিয়াকশন নাই, এরকম একটা ফেস আছে না যে একটা ভ্যাকেন্ট লুক দিচ্ছে, ঠিক আছে? মানে রিয়াকশন লেস একটা ফেশিয়াল এক্সপ্রেশন, জি ম্যাম বুঝছি। বুঝছো? মানে যে কোনো কিছুতে তার ইন্টারেস্ট নাই, এরকম টাইপের একটা ফেস। ম্যাম ডিপিগমেন্টেশনটা কি? ডিপিগমেন্টেশন হচ্ছে স্কিন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে স্কিনের যে নর্মাল কালারটা সেটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এই যে তুমি ছবিটা দেখো, ওর চুলের কালারটা কি আমাদের কালারের মতো? এই ছবিটা দেখতে পাচ্ছো? স্কিনে কিছু লিশন হয়, কিছু মানে কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি ম্যারাসমাসে যাই। আর কিছু? আচ্ছা, এরপরে আমি নেক্সট যেটা সেটা ম্যারাসমাসে যাচ্ছি, যে দিস ইজ অ্যানাদার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এই ম্যারাসমাসে আমি বলেছি যে এজ গ্রুপটা ইজ ইট অকার্স উইদিন দ্য ফার্স্ট ইয়ার অফ লাইফ, তার মানে উইদিন 1 ইয়ারের মধ্যে হয় সাধারণত। আর কোয়াশিওরকরটা বলেছিলাম 1 to 3 ইয়ার্স, ঠিক আছে? এখন এটা সাধারণত
উইদিন 1 ইয়ার্স অফ এজ এর মধ্যে হচ্ছে, এবং এটার কারণটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট এনার্জি ইনটেক। আমি বলেছিলাম যে কোয়াশিওরকরে প্রোটিন ডেফিসিয়েন্সি ইজ মোর দ্যান দ্য এনার্জি ডেফিসিয়েন্সি, বাট ইন কেস অফ ম্যারাসমাস এনার্জি ইনটেকটা বেশি, ডেফিসিয়েন্সিটা বেশি থাকে এনার্জি দেন প্রোটিন। ঠিক আছে? সো ইনসাফিসিয়েন্ট এনার্জি ইনটেক টু ম্যাচ দ্য বডিজ রিকোয়ারমেন্ট, বডির যতটুকু রিকোয়ারমেন্ট আছে তার চেয়ে যদি ইনসাফিসিয়েন্ট এনার্জি ইনটেক করে সেক্ষেত্রে আমাদের ম্যারাসমাস ডেভেলপ করে। আর ওটাতে ছিল আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সিটা বেশি ছিল দেন এনার্জি ডেফিসিয়েন্সি। ঠিক আছে? আর এখানে ইনসাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্ক, ঠিক আছে, যেহেতু এটা উইদিন 1 ইয়ারের মধ্যে হচ্ছে, এটা ব্রেস্ট মিল্কটা যদি ইনসাফিসিয়েন্ট হয় সেক্ষেত্রে হচ্ছে, অথবা কেউ যদি তোমার মিল্ক ইয়ে করে মানে আর্টিফিশিয়াল কোনো কিছু খায় সেক্ষেত্রে যদি ডাইলিউট, কারণ অনেকে আছে না অ্যাফোর্ড করতে পারে না, হয়তো যে পরিমাণ কনসেন্ট্রেশন দরকার ওটা অ্যাফোর্ড করতে পারছে না, হয়তো এক এক কৌটা মিল্ক পাউডার কিনে ওটা হয়তো 1 মাস চালাচ্ছে, তাই না? ও তো বুঝতে পারছে না যে এটা তোর আসলে হার্মফুল হয়ে যাচ্ছে ওর বডির জন্য এটা, কিন্তু ও মনে করছে যে হ্যাঁ আমি তো মিল্ক খাওয়াচ্ছি, কিন্তু অনেক ডাইলিউট করে ফেললে তখন দেখা যাচ্ছে যে তার এনার্জি যতটুকু রিকোয়ারমেন্ট তাতে ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ম্যারাসমাস ডেভেলপ করে। এই যে একটা ম্যারাসমিক বেবির ছবি দেখো, একদম ইমাসিয়েটেড, একদম মাসিভিয়ার মাসেল ওয়েস্টিং, ওর একদম রিবস গুলো প্রমিনেন্ট হয়ে গেছে, তাই না? তো সো আর এদিকে আবার একটু আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্স বোঝা যাচ্ছে না, তাহলে একটা কোয়েশ্চেন তোমাদের যেটা বলেছিলাম যে ভাইবাতে জিজ্ঞেস করা হয় যে তোমরা একটা দুইটা বাচ্চা, একটা ম্যারাসমিক বেবি একটা কোয়াশিয়রকর বেবি, তুমি জাস্ট মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে কি ডিফারেন্সিয়েট করতে পারবা যে এটা ম্যারাসমিক বেবি এটা কোয়াশিয়রকর বেবি? দেখা যাবে না? ডিফারেনশিয়েট জি করা ম্যাম। যাবে না? হ্যাঁ। কারণ জি একটা ম্যাম। একদম শুকনা পাতলা একদম ইমাসিয়েটেড থাকবে, ডিমার কারণে। আরেকটা হচ্ছে একদম ফোলা ফোলা থাকবে এডিমার জন্য। হ্যাঁ? ওকে অনেক মানে পাফি ফেস থাকবে, ইয়ে থাকবে। সো তোমার কথা বলা লাগবে না। জাস্ট তুমি মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে ২ টা বেবির মধ্যে ডিফারেনশিয়েট করতে পারবে। হ্যাঁ? আর ফেসিয়াল ইয়েটাও যেটা দেখো যে ওখানে বলেছিলাম মুন ফেস, এখানে আমি বলেছি তোমরা একটু দুটা একসাথে কোরিলেট করে পড়লে মনে থাকবে। ওখানে বলেছিলাম মুন ফেস আর এখানে বলেছি মাঙ্কি ফেস অথবা ওল্ড ম্যান ফেস। ঠিক আছে? ম্যারাসমিক বেবিটা মানে এত মানে সাবকিউটেনিয়াস ফ্যাটটা কমে যায়, তো এই যে মাসল ওয়েস্টিং থাকে, মানে সাবকিউটেনিয়াস ফ্যাটটা অনেক কমে যায়, যার জন্য তোমার ইয়ে হয়ে যায়, মানে স্কিনটা অনেক লুজ হয়ে যায়, রিঙ্কলড হয়ে যায়, এই জন্য ওল্ড ম্যান ফেসের মতো মনে হয়, যে বুড়ো মানুষের ফেসের মতো। ঠিক আছে? দুই জায়গায় গ্রোথ রিটার্ডেশন হয়, তবে ম্যারাসমিক বেবিদের গ্রোথ রিটার্ডেশন ইজ মোর দ্যান দ্য কোয়াশিয়রকর বেবি। ঠিক আছে? আর ওরা যেমন অ্যাপেথিক থাকে, এটা রেস্টলেস থাকে, যাই হোক এটা এদের কোনো ইডিমা থাকে না। ঠিক আছে? ম্যারাসমিক বেবিদের কোনো ইডিমা থাকে না, রাদার এদের সিভিয়ার মাসল ওয়েস্টিং থাকে। তারপরে যেহেতু এদের সাবকিউটেনিয়াস ফ্যাট লস হয়ে যায়, সো এদের টেম্পারেচারটা সাবনরমাল হয়ে যায়। কখনো কখনো ডায়রিয়া, আসলে এই যে প্রোটিনের যে ম্যালনিউট্রিশন, এই ধরনের বাচ্চারা একটু ইনফেকশন হয় বেশি, যার জন্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিআইটি ইনফেকশন হলে ডায়রিয়া হতে পারে। এই কারণে তোমার পিএমএও হয়, তবে এখানে একটু বেশি হয়। মাঙ্কি ফেস বলেছি। আর এখানে লিভার এনলার্জ করে না, কোয়াশিয়র করে লিভার এনলার্জ করে, ওখানে হচ্ছে মানে মেকানিজমে গেলাম না। আচ্ছা, আর দিস ইজ ম্যারাসমিক কোয়াশিয়রকর। ঠিক আছে? এটা ইনিশিয়ালি ম্যারাসমিক থাকে, যে দেখো কেমন প্রমিনেন্ট হয়ে গেছে না রিবগুলা, তারপরে পরে যদি ইডিমা ডেভেলপ করার জন্য এই যে ফিট সোয়েলিং হয়ে গেছে। সো এই দুইটা কম্বিনেশন হলে আমরা বলি ম্যারাসমিক কোয়াশিয়রকর। ঠিক আছে? আচ্ছা, এটাও তোমাদের রিটেনের কোশ্চেন, ভাইবারও কোশ্চেন। হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কোয়াশিয়রকর এন্ড ম্যারাসমাস? ঠিক আছে? ম্যারাসমাস এবং কোয়াশিয়র ডিফারেন্স কিন্তু আমি অলরেডি তোমরা অনেক বলতেই পারো, আমি বলেই ফেলেছি। এটা আসলে জাস্ট একটা রিটেনে কিভাবে লিখবে এই জন্য একটু স্লাইডটা করেছি, কিন্তু এটা কিন্তু নতুন কিছু বলবো না আমি এখানে। ঠিক আছে? যেমন কোয়াশিয়র করে প্রোটিন ডেপ্রাইভেশন ইজ রিলেটিভলি গ্রেটার দ্যান দ্য রিডাকশন ইন দ্য টোটাল ক্যালোরিজ বলেছি, আর ওখানে ক্যালোরি ডেপ্রাইভেশন ইজ মোর দ্যান দ্য রিডাকশন ইন প্রোটিন। ঠিক আছে? মেইন ডিফারেন্সটা কজের মানে দিক থেকে ডিফার করছে, একটাতে প্রোটিন ডেফিসিয়েন্সি বেশি দেন এনার্জি ডেফিসিয়েন্সি, আর ম্যারাসমাসে হচ্ছে ক্যালোরিক ডেপ্রাইভেশন ইজ মোর দ্যান দ্য প্রোটিন ডেফিসিয়েন্সি। ওকে? আর এইজ গ্রুপটা বলেছিলাম কোয়াশিয়রকর বিটুইন 1 to 3 ইয়ার্স অফ এজ, আর ওটা উইদিন 1 ইয়ার। ঠিক আছে? এটাও একটা ডিফারেন্স। আর সাইন সিম্পটম গুলো আমি আর এখানে মেনশন করছি না, আমি অলরেডি ওখানে বলেছি, দেখবা যে ওই জিনিসগুলো জাস্ট দুটার মধ্যে যে সাইন সিম্পটম গুলোর ডিফারেন্স আছে সেটা দিয়ে দিতে পারো তোমরা। আর
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বায়োকেমিক্যাল কিছু ফাইন্ডিংস এর চেঞ্জ পাচ্ছি আমরা কোয়াশিওর করে, যেহেতু এখানে প্রোটিন কমে যাচ্ছে, সো আমাদের প্লাজমা অ্যালবুমিন এবং অ্যামাইনো অ্যাসিড কনসেন্ট্রেশনটা আমরা কম পাবো, এবং এই প্লাজমা কমে যাওয়ার জন্য বা প্লাজমা অ্যালবুমিন কমে যাওয়ার জন্যই কিন্তু আসলে আমাদের কোয়াশিওর করে ইডিমা ডেভেলপ করছে। হ্যাঁ, কারণ তোমাদের আমি পড়িয়েছিলাম কিনা জানি না, যে ক্রিস্টালয়েড কলয়েড যে ফার্স্ট কার্ডে যেটা তোমাদের ছিল, কলয়েডে বলেছিলাম না যে কলয়েডের একটা প্রপার্টি হচ্ছে এটা ওয়াটারটাকে রিটেইন করে, ঠিক আছে। ব্লাড ভেস এখন যদি প্লাজমা অ্যালবুমিন কমে যায়, তাহলে প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কমে গেলে কলয়েড হচ্ছে ওয়াটারটাকে রিটেইন করতে পারবে না, তখন এক্সট্রা ভেসেল থেকে ওয়াটারটা বের হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে এসে ইডিমা ডেভেলপ করবে। সো দিস ইজ দ্য মেকানিজম অফ ডেভেলপিং ইডিমা ইন কোয়াশিওরকর। এটা আমি পরের স্লাইডে বলবো। মানে এই যে কলয়েডাল যে অসমোটিক প্রেশার ওটা কমে যাওয়ার জন্য কলয়েডাল ওয়াটারটাকে রিটেইন করে রাখতে পারে না, দিস ইজ দ্য মেকানিজম, ঠিক আছে। আর ম্যারাসমাসে যেটা হচ্ছে যে প্লাজমা অ্যালবুমিন লেভেলটা নরমাল থাকে, কারণ এখানে আসলে প্রোটিন ডেফিসিয়েন্সিটা তো সেরকম হচ্ছে না, আর হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কারণ এনার্জি ডেফিসিয়েন্সি। ওখানে কিন্তু কোয়াশিওর করে কিন্তু মেইন এনার্জিটা কার্বোহাইড্রেট থেকে পাচ্ছে, সো ওখানে হাইপোগ্লাইসিমিয়া হয় না। কিন্তু ম্যারাসমাসে এনার্জি ডেফিসিয়েন্সি হওয়ার জন্য আমরা আসলে মেইনলি এনার্জিটা কার্বোহাইড্রেট থেকে পাচ্ছি, সো আমাদের হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। সো দিস আর দ্য ডিফারেন্সেস। এরপরে তোমরা যদি মনে করো যে আমি মেইন ডিফারেন্স গুলো দিয়েছি, আমার মনে হয় এরপরে আরো কিছু থাকে বা তোমরা অ্যাড করতে চাও করতে পারো, এটা তোমরা একটু রিটেনে আসে যেহেতু সুন্দর করে পড়ে ফেলবে যে কিভাবে লিখবে, ঠিক আছে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এই যে বলে ফেলেছে এটা যে বাট ইজ দ্য মেকানিজম অফ ইডিমা ইন কোয়াশিওরকর, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি এটা বলেছি, তোমাদের এটা রিটেনেও আসে বা ভাইভাতে যদি আসে অ্যাটলিস্ট এভাবে বলবে যে যেহেতু কোয়াশিওরকরে আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে, সো আমাদের হাইপোপ্রোটিনেমিয়া ডেভেলপ করছে, তাই না। হাইপো মানে কম, হ্যাঁ, প্রোটিন কমে, মিয়া মানে হচ্ছে ব্লাডে প্রোটিন কমে গেছে, তাই না। সো প্রোটিন যখন ব্লাডে কমে যাচ্ছে, মেইনলি আসলে অ্যালবুমিন কমে যায়, সো প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যাচ্ছে, ঠিক আছে। কমে গেলে এটা ওয়াটার, বলেছি যে প্লাজমা কলয়েডের একটা প্রপার্টি হচ্ছে ওয়াটারটাকে রিটেইন করে রাখা বা ধরে রাখা, ঠিক আছে। তো সো ওয়েন plasma colloidal osmotic pressure is decreased, so water comes out of the blood vessels and accumulate in the interstitial space, and this is called edema. So this is the mechanism of developing edema in kwashiorkor. আর আরেকটা ব্যাপার, যখন তোমাদের হয়তো মনে হচ্ছে তাহলে ম্যারাসমাসে কেন মাসেল বাস্টিং হচ্ছে, এটারও একটা মেকানিজম আছে। আমাদের কি হয়, আমরা নিউরন যেটা, হ্যাঁ, ব্রেন সেল যেটা, সেটা কিন্তু গ্লুকোজ ছাড়া অন্য কোনো মেটাবলিক ফুয়েল সে নেয় না, ঠিক আছে। একদম মানে এক্সক্লুসিভলি মেটাবলিক ফুয়েল হিসেবে গ্লুকোজকে নেয়। সো আমার যখন এনার্জি ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে বা আমার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, সো আমাদের মানে বডি সবসময় মানে ট্রাই করবে যে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে মেনটেন করার জন্য। হ্যাঁ, আমি গ্লুকোজ লেভেল কমে গেলে তখন সে মানে আদার সোর্স থেকে, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে ব্লাড গ্লুকোজ লেভেলগুলো মেনটেন করার চেষ্টা করবে। সো সেরকম একটা প্রসেস হচ্ছে প্রোটিন ভেঙে যাবে, প্রোটিন ভেঙে যে প্রোটিনের যে যে তোমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, তোমরা তো অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশনে পড়েছো না, যে মেটাবলিক ফেট হিসেবে এই কিছু গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আছে, কিছু কিটোজেনিক অ্যামাইনো, মনে পড়ছে তোমাদের? এগুলো কিন্তু কার্ড 1-এ আমরা পড়িয়েছিলাম, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশনে। সো প্রোটিন ভেঙে আমাদের কিছু glucogenic amino acid আমাদের by the process of gluconeogenesis it produce glucose to maintain the blood glucose level specially for neurons, ঠিক আছে। সো প্রোটিন যখন ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সো আমাদের মাসেল বাস্টিং হচ্ছে, এটা একটা কারণ। আর আরেকটা রিজন যেটা, সেটা হচ্ছে যে আমাদের ব্রেইন এবং আদার সেলকে আমাদের যেহেতু কার্বোহাইড্রেট কম, সেটা ফ্যাট সেলগুলো ভাঙা শুরু করবে, ফ্যাটি বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড যেটা বলি, সেই বিটা অক্সিডেশনের জন্য আমাদের ফ্যাটও ভেঙে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের বডিটা ইমাসিয়েটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। দিস ইজ দ্য টু রিজনস ফর মাসেল বাস্টিং ইন ম্যারাসমাস। বুঝতে পেরেছো তোমরা কোয়াশিওকর কেন হয় ম্যারাসমাস? বুঝেছো না? বুঝলে বলো। ইডিমাটা একবার বলবেন? আচ্ছা, ইডিমাটা এটা হচ্ছে, তোমরা শোনো, এই কোয়াশিওর করে ইডিমা ডেভেলপ করে, এটা যদি কেউ পারে ভালো নাম্বার পাবে, হ্যাঁ, আর না পারলে কিন্তু এটাতে ইয়ে হবে না, হ্যাঁ, এটার জন্য মানে ওয়ারি করার দরকার নেই। তারপর এটা কিন্তু খুব ইজি। এই যে তোমাদের কলয়েডের একটা প্রপার্টি বলেছিলাম না, যে কলয়েডের মেইন একটা প্রপার্টি হচ্ছে ইট রিটেইন ওয়াটার, মানে ওয়াটারটাকে ধরে রাখে ব্লাড ভেসেলের মধ্যে, ঠিক আছে। মানে প্লাজমা অ্যালবুমিন কোথায় থাকে? ব্লাডের ভিতরে থাকে না অ্যালবুমিন। তো ব্লাড ভেসেলের ভিতরে যখন আমাদের কে কথা বলছো তোমরা মিউট করে রাখো, মিউট করে রাখো। যে শুধু আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে সে আনমিউট হও, আর বাকিরা মিউট থাকো, ঠিক আছে। ডিস্টার্ব হচ্ছে।
আচ্ছা, আবার কে যেন জানতে চেয়েছিলা যে কোয়াশিয়র করে মেকানিজমটা। ঠিক আছে? তাহলে ব্লাড ভেসেলের ভিতরে যে আমাদের প্লাজমা প্রোটিন গুলো আছে, অ্যালবুমিন, ঠিক আছে? এগুলাই তো কলয়েডাল অসমোটিক প্রেশার মেইনটেইন করে, তাই তো? এখন যদি কোনো কারণে আমাদের মানে কোনো কারণে বলতে যে কোয়াশিয়র করে তো আমাদের আসলে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে। সো ব্লাডে আমাদের হাইপোপ্রোটিনেমিয়া ডেভেলপ করছে। মেইনলি অ্যালবুমিনটা লেভেল হাইপার অ্যালবুমিনিয়া ডেভেলপ করছে। সো আমাদের অ্যালবুমিন যেহেতু প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশারটা মেইনটেইন করে, অ্যালবুমিন কমে গেলে আমাদের অ্যালবুমিন কমার জন্যই আমাদের প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশারটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। এবং ডিক্রিজ হয়ে গেলে এই তোমার এই কলয়েড তো আর ওয়াটারটা যেভাবে নরমালি থাকলে যেভাবে এটা রিটেইন করে রাখতো বা ওয়াটারটাকে ধরে রাখতো ব্লাড ভেসেলের ভিতরে, সেটা ধরে রাখতে না পারার জন্যই এটা ব্লাড ভেসেল থেকে বের হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে অ্যাকুমুলেট হবে এবং এটাই এডিমা। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? জি ম্যাম, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর ম্যারাসমাসটা তো বুঝেছো, প্রোটিন ব্রেকডাউন হওয়ার জন্য এবং ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের জন্য আমাদের মাসল বাস্টিং হচ্ছে। আচ্ছা, এখন এটা খুব একটা ইয়ে না যে প্রিভেন্টিভ মেজার, পিইএম আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। এটা আসলে এটাও WHO এর একটা কমিটি আছে, এক্সপার্ট কমিটি অন নিউট্রিশন এন্ড হেলথ প্রমোশন। ওরা কিছু মেজার্স বলেছে, সেটা স্পেশালি যখন একটা প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদার, তাদের কিছু মেজার নিতে হবে। ব্রেস্ট ফিডিং কে প্রমোট করতে হবে। তারপরে একটা মিল দিতে হবে ফ্রিকুয়েন্ট ইন্টারভ্যালে। আসলে যেটা হচ্ছে আমাদের দেশে আমরা অনেক কিছুই একটা হচ্ছে ইগনোরেন্স, এটা একটা যে জানি না সেটার কারণে, আবার অনেকে জানার পরও অ্যাফোর্ড করতে পারে না অনেক কিছু। সেই জন্যই আসলে এই যে লো সোশিও ইকোনমিক মানে কান্ট্রি যেগুলো আছে সেগুলাতে আসলে অনেক কিছু জানার পরও কিন্তু আমরা এই ধরনের ম্যাল নিউট্রিশন গুলা মানে কন্ট্রোল করতে পারছি না বা কমাতে পারছি না। ফ্যামিলি ডায়েট অ্যাজ এ হোল ইমপ্রুভ করতে হবে। তারপরে আমাদের কারেক্ট ফিডিং প্র্যাকটিস করতে হবে। ওই যে বলেছি যে মিল্কটা ডাইলিউট করে যদি কাউকে খাওয়ায় তাহলে সেটা তো হচ্ছে না, হ্যাঁ? সেটা তার ফুলফিল হচ্ছে না রিকোয়ারমেন্ট। হ্যালো, কেউ কিছু বলছো? আর ফ্যামিলি প্ল্যানিং এন্ড স্পেসিং অফ বার্থ, মানে আমাদের যেটা হচ্ছে যে একটা মানে ওই ফ্যামিলি প্ল্যানিং বা বার্থ স্পেসিংটা যদি না করি তখনই দেখা যাচ্ছে যে বাচ্চাগুলি ম্যাল নারিশড হয়ে যাচ্ছে। সো দিস আর দ্য প্রিভেন্টিভ মেজার্স। এটা আসলে অত বেশি তোমাদের রিটেনেও আসে না। মেইনলি আমি বলেছি ডিফাইন ক্লাসিফিকেশন এন্ড ডিফারেন্স বিটুইন কোয়াশিওরকর এন্ড ম্যারাসমাস। দিস ইজ রিটেন এন্ড ওরাল কোয়েশ্চেন। ঠিক আছে? তাহলে এখন আন্ডার নিউট্রিশনের মধ্যে আমরা ডিটেইলস এটাই, হ্যাঁ বলো। ইডিমার আফটার ফেটটা কি হতে পারে, মানে বেশি দিন ইডিমা হলে সেটা কিসে কনভার্ট করতে পারে বা এটার ইডিমার কিছু কনসিকুয়েন্স আছে, শুনো, এটা তো মেডিসিনের ব্যাপার। এখন ইডিমা হলে ইডিমার অনেকগুলা কনসিকুয়েন্স আছে, এটা আমরা আবার মেডিসিনেও তোমরা তো ডিটেলস পড়বে। আমাদের যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি একটা কার্ড আছে, সেখানেও আমরা ইডিমা সম্পর্কে একটু ইয়ে করব, হ্যাঁ, যে ইডিমার কনসিকুয়েন্স কি হতে পারে। ঠিক আছে? এখন শুধু এখানে ইডিমা হয় এবং ইডিমা কিভাবে হয় এটা আমরা জানলাম, আর ইডিমার অনেক ডিটেলস তোমরা মেডিসিনে পড়বে আর আমরা কিছুটা পড়বো ইয়াতে, এটার কিছু কনসিকুয়েন্স আছে। ঠিক আছে? আমরা কি পরবর্তীতে গ্যাংগ্রিনে কনভার্ট করতে পারে, যে পাটা কেটে ফেলতে হচ্ছে অথবা হাত কেটে? না না না, ইডিমার ইয়েতে গ্যাংগ্রিন না। ইডিমাতে তোমার অন্য কনসিকুয়েন্স আছে, গ্যাংগ্রিন না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ওভার নিউট্রিশন একটু বলি। যে আন্ডার নিউট্রিশন বললাম, যে আন্ডার নিউট্রিশন অনেক কিছুই আছে, তার মধ্যে আমরা একটু ডিটেলস পড়েছি প্রোটিন, এনার্জি, ম্যাল নিউট্রিশন। আর ওভার নিউট্রিশন যেটা, সেটা হচ্ছে কমন একটা হয়ে গেছে আমাদের দেশেও, এখন কমন হয়ে গেছে অবেসিটি। ঠিক আছে? দিস ইজ ওভার নিউট্রিশন, ইট ইজ অলসো এ ম্যাল নিউট্রিশন। ঠিক আছে? ওভার আন্ডার দুটোই তো ম্যাল, তাই না? সো অবেসিটি এটাও তোমাদের রিটেনে আসে, একটু অনেক সময় দেখেছি যে শর্ট নোট হিসাবে আসে। ঠিক আছে? ওবেসিটি ইউজুয়ালি কামস অ্যাজ এ শর্ট নোট অথবা কোয়েশ্চেন আকারেও আসে অনেক সময়। ঠিক আছে? তা এত ডিটেলস আমরা পড়বো না, জাস্ট একটু এক শর্ট নোটে কিছু লিখতে হবে আমাদের, বা ওবেসিটি খুব শর্ট করে আমি পড়াবো এখানে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা জানবো যে হোয়াট ইজ obesity. Obesity is a disorder of body weight regulatory system characterized by an accumulation of excess body fat. ঠিক আছে? আমাদের নর্মাল একটা অ্যাডাল্টে বডি ফ্যাট কন্টেন্ট যতটুকু থাকে 14 কেজির মতো, হ্যাঁ? কিন্তু যদি এটা অনেক বেশি হয়ে যায় 28 কেজি বা তার বেশি, তখন আমরা এটাকে obesity বলি। সো এটা একটা বডি ওয়েট ডিসঅর্ডার, যেখানে আমাদের অ্যাডিপোজ টিস্যুতে এক্সেস ফ্যাট অ্যাকুমুলেশন হয়। ঠিক আছে? এখন হোয়াট আর দ্য কজেস অফ ওবেসিটি, এখন তোমাদের যদি শর্ট নোট হিসেবে আসে তাহলে তোমরা ডেফিনেশনটা বলবে প্রথমে, তারপরে কিছু কজ, মানে একদম সোজা কথায় হচ্ছে কজ, মানে আমাদের যদি আমাদের
এনার্জি এক্সপেন্ডিচারের চাইতে যদি আমাদের এনার্জি ইনটেক বা এনার্জি ফুড ইনটেক ইজ মোর দ্যান দ্য এনার্জি এক্সপেন্ডিচার, তাহলে তো ওবেসিটি ডেভেলপ করবে, তাই না? আমার যতটুকু এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে তার চেয়ে যে আমি বেশি, এটা দুই কারণ হতে পারে। একটা হচ্ছে যে আমি আহ, খাচ্ছি বেশি কিন্তু আমি এক্সারসাইজও করছি, এটাও হতে পারে, কিন্তু আমার বার্নের চাইতে আমার ইনটেকটা বেশি হচ্ছে। অথবা আমি খাচ্ছি মোটামুটি নরমাল কিন্তু আমি কোনো এক্সারসাইজ করছি না, মানে কোনো বার্ন করছি না, সেই ক্ষেত্রেও কিন্তু আমার ওবেসিটি হতে পারে। ঠিক আছে, কিছু কিছু ফ্যাক্টরস আছে। আচ্ছা, আমি একটু পরের স্লাইডে যাই। এখানে তোমার গ্ল্যান্স আমি একটু ওবেসিটির ইটিওলজি বা কজ বলছি, যে ওবেসিটি জেনেটিক কিছু কজ আছে, কিছু হরমোনাল কজ আছে, কিছু কেমিক্যাল, সরি, ওকে, ওবেসিটির কিছু কজ, জেনেটিক কিছু কজ আছে, হরমোনাল কিছু কজ আছে, কিছু কেমিক্যাল ফ্যাক্টরস এর জন্য ওবেসিটি ডেভেলপ করতে পারে, এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরস আছে, সোশিও ইকোনমিক কিছু ফ্যাক্টরস আছে, কিছু মেটাবলিক ফ্যাক্টরস আছে, এন্ড দেয়ার আর সাম ড্রাগস দ্যাট ক্যান কজ ওবেসিটি। ঠিক আছে, এখন জেনেটিক ফ্যাক্টরস এ আসলে আমাদের এত ডিটেইলস আমরা পড়বো না। সাধারণত জেনেটিক ফ্যাক্টরস এ লেপটিন বলে একটা জিন আছে, ঠিক আছে, যেটা অ্যাডিপোজ টিস্যু থেকে সিক্রেট হয়। নরমালি লেপটিন জিন অথবা লেপটিন জিন রিসেপ্টর, একটু পরে আগে স্লাইডে যাই, এই যে লেপটিন জিন অথবা লেপটিন রিসেপ্টর জিন, এদের যদি মিউটেশন হয় তাহলে এই লেপটিন জিন নরমালি হচ্ছে অ্যাপিটাইটটাকে সাপ্রেস করে রাখে। ঠিক আছে, মানে অ্যাপিটাইটকে সাপ্রেস করে রাখলেই তো আমার লেপটিন জিন যদি ঠিক থাকে তাহলে আমার অ্যাপিটাইটটা সাপ্রেস থাকবে, আমি কম কম খাবো, ওবেস হব না। কিন্তু কোনো কারণে যদি লেপটিন জিনটা মিউটেট হয়ে যায় তাহলে দেখা যাবে যে তোমার অ্যাপিটাইটটা সাপ্রেসড হচ্ছে না, তখন আমার পলিফেজিয়া ডেভেলপ করবে, আমার বেশি বেশি খেতে ইচ্ছা করবে এবং বেশি বেশি খাওয়ার জন্য আমি অবেস হয়ে যাব। ঠিক আছে, সো দিস ইজ আ জেনেটিক ফ্যাক্টর, ওয়ান অফ দ্য জেনেটিক ফ্যাক্টরস। আর কিছু আমি এত ডিটেলসে যাব না। কিছু কেমিক্যাল ফ্যাক্টরস আছে, কিছু কেমিক্যাল ফ্যাক্টরস আমি একটু পরে স্লাইডে যাই। এটা তোমাদের এত ডিটেলস লাগবে না, জাস্ট নামগুলো জানো, যে লেপটিনও কিন্তু ইজ ওয়ান অফ দ্য কেমিক্যাল ফ্যাক্টরস। ঠিক আছে, কিছু কেমিক্যাল ফ্যাক্টরস আছে যেটা হচ্ছে তোমার লেপটিন, ইনসুলিন, কোলিসিস্টোকাইনিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, ডোপামিন, এই কেমিক্যাল, এটা আসলে তোমাদের এত ডিটেলস লাগবে না, আমি জাস্ট একটু স্লাইডটা দেখাচ্ছি। এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরস গুলো যেগুলো বললাম, লেপটিন, ইনসুলিন, এগুলা ইনফ্যাক্ট ফুড ইনটেকটাকে ইনহিবিট করে এবং এনার্জি এক্সপেন্ডিচারটাকে ইনক্রিজ করে। তাহলে আমার যদি ইনটেক কম হয় এবং এনার্জি এক্সপেন্ডিচারটা বেড়ে যায় তাহলে তো স্বাভাবিক আমার এগুলো ওবেসিটি করবে না। সো লেপটিন, ইনসুলিন, কোলিসিস্টোকাইনিন, নরএপিনেফ্রিন, এগুলো একটা তোমার নর অ্যাড্রিনালিন আর কি, নরএপিনেফ্রিনকে বলে, এটা এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার, সেরোটোনিন, ডোপামিন, এগুলা নরমালি আমাদের যদি নরমাল থাকে তাহলে আমাদের ফুড ইনটেকটা ইনহিবিটেড হবে এবং এনার্জি এক্সপেন্ডিচারটা ইনক্রিজ হওয়ার জন্য ওবেসিটি হবে না। এখন এগুলি যে লেপটিন জিন যদি কোনো মিউটেন্ট হয়ে যায় অথবা ইনসুলিন সিক্রেশন, কোলিসিস্টোকাইনিন, এগুলির কোনো অ্যাবনরমালিটি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওবেসিটি ডেভেলপ করবে। এগুলো হচ্ছে গ্রুপ 1 এর মধ্যে বলেছি, এই কেমিক্যাল ফ্যাক্টরস গুলো আসলে আমাদের ওবেস করে না আর কি। হ্যাঁ, ইনহিবিট করে ফুড ইনটেক আর এনার্জি এক্সপেন্ডিচার বাড়াচ্ছে। আর গ্রুপ 2 এর মধ্যে বলেছি সেটা ওটার উল্টাটা, দ্যাট স্টিমুলেট অ্যাপিটাইট, এরকম কিছু আছে। আসলে এই নামগুলা তোমাদের দরকার নাই, আমি কিছু কেমিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে লেপটিনটা মনে রাখো তাহলেই হবে। ঠিক আছে, এগুলোর মধ্যে এরা আসলে আমাদেরকে অ্যাপিটাইটটা স্টিমুলেট করে, সো এগুলো আমাদের ওবেস করে। সো দিস আর দ্য সাম কেমিক্যাল ফ্যাক্টরস ফর কজিং ওবেসিটি। ঠিক আছে, তারপরে কিছু এনভায়রনমেন্টাল এবং বিহেভিয়ারাল ফ্যাক্টরস আছে, যেমন আমাদের বিহেভিয়ারাল ফ্যাক্টরস, যেমন প্রিন্যাটাল ওভার নিউট্রিশন। মানে প্রিন্যাটাল মানে বুঝেছো কথাটা কি? মানে যখন বেবিটা মায়ের পেটে থাকছে, ঠিক আছে, তো প্রিন্যাটাল কন্ডিশনে যদি ওভার নিউট্রিশন হয়, মাদার ওভার নিউট্রিশন পায়, তাহলে সেক্ষেত্রে ম্যাটার্নাল ওবেসিটি ডেভেলপ করবে এবং সেই ক্ষেত্রে মায়ের খাবার থেকে তো বাচ্চা খাবার পাবে, তখন কিন্তু মানে চাইল্ডহুড মানে একদম বাচ্চাটা ইয়ে থাকা অবস্থাতে ওভার নিউট্রিশন পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার কেউ যদি এটা অ্যাডাল্টের ক্ষেত্রে বলছি, হাই এনার্জি ডায়েট খায় এবং ওভার ইটিং করে। একটা হচ্ছে ওভার ইটিং মানে খাচ্ছে অনেক বেশি বেশি, মানে ক্যালোরি ইনটেকটা যদি বেশি হয়, অথবা খাচ্ছে কম কিন্তু যা খাচ্ছে সবই একদম হাই এনার্জি ডায়েট। ঠিক আছে, একদম বার্গার খাচ্ছে, হয়তো অনেকেই বলে যে আমি তো কিছুই খাচ্ছি না তারপরে ওয়েট গেইন করতেছি। কি খাচ্ছ বলে, আমি সকালে একটা বার্গার খেয়েছি, বিকালে একটু সাথে একটু কোক খেয়েছি,
আর এই তো বিকালবেলা ২ টা মিষ্টি খেয়েছি আর রাতে আবার একটু চিজ খেয়েছি, বার্গার খেয়েছি। তাহলে তো ৩ বেলা খেলো কিন্তু অনেক হাই এনার্জি ডায়েট ইনটেক করেছে। সো সেই ক্ষেত্রে কিন্তু তার ওবেসিটি ডেভেলপ করবে। ঠিক আছে? আর ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমি খাচ্ছি কিন্তু আমি সেডেন্টারি লাইফস্টাইল ফলো করছি। হ্যাঁ? আমি বসে, বসে টিভি দেখছি। হ্যাঁ? আমাদের এখন লাইফস্টাইলটা কি হয়ে গেছে? এখন তো আর ওই যে লকডাউনের জন্য আমার মনে হয়, আমি জানি না তোমাদের কি অবস্থা। বসে, বসে দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটি তো নাই কিন্তু খাওয়া-দাওয়াটা বেড়ে গেছে না? খাওয়া-দাওয়া হচ্ছে কিন্তু অ্যাক্টিভিটি কমে গেছে। সো দিস ইজ একটা another cause of environmental and behavioral factors to cause obesity. আচ্ছা, কিছু এন্ডোক্রাইন কজ আছে। আমি বলেছিলাম যে এন্ডোক্রাইন কিছু কজ আছে, যেমন হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে? থাইরয়েড হরমোন সিক্রেশন যদি কমে যায়, তো সেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে। তো মানে মেটাবলিক রেটটা কমে যায়, সো ওবেস হয়ে যায়। কুশিং সিনড্রোম, এটা হচ্ছে আরেকটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার, যেটা কর্টিসল সিক্রেশনে হাইপার সিক্রেশন যদি হয়, সেক্ষেত্রেও আমাদের ওবেসিটি ডেভেলপ করে। আর কিছু ড্রাগস আছে যেমন স্টেরয়েডস, অনেকে আছে যে অ্যাজমার জন্য স্টেরয়েড খেয়ে দেখবা যে ওরা ওয়েট গেইন করে। ঠিক আছে? এখন এগুলোর মেকানিজমে যাব না। কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ আছে, অ্যান্টি সাইকোটিক ড্রাগ আছে, যেগুলো হচ্ছে ওবেসিটি করে। এই ড্রাগস ম্যাম এর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম হাইপোথাইরয়েডিজমের একটা সিম্পটম হচ্ছে মিক্সিডিমা বলে এটাকে। আচ্ছা, আচ্ছা, ম্যাম ওইটা হ্যাঁ। কি ওবেসিটির আচ্ছা, মধ্যে পড়ে ম্যাম? হ্যাঁ, না, না, মিক্সড না। হাইপোথাইরয়েডিজম আসলে হাইপোথাইরয়েডিজম এর মানে যদি হাইপোথাইরয়েডিজম হয়, মানে বাচ্চাদের ক্ষেত্রে একটা মানে একটা জিনিস বলি আমরা, সেটাকে ক্রিটিনিজম বলি। থাইরয়েড সিক্রেশন যদি কমে যায়, আর মিক্সেডেমা যেটা, সেটা হচ্ছে যে অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি হাইপোথাইরয়েডিজম হয় তখন সেটাকে মিক্সেডেমা বলে। ঠিক আছে? এটা কিন্তু ওবেসিটি না। এখানে একটু তোমার মিক্সেডেমাতে তোমার সোয়েলিং হচ্ছে, কিন্তু এখানে হাইপোথাইরয়েডিজম ওবেসিটি হওয়ার কারণটা হচ্ছে থাইরয়েড হরমোন তো আসলে আমাদের মেটাবলিক মানে বিএমআরটাকে বাড়িয়ে দেয়, তাই না? বিএমআর যদি বেড়ে যায় তাহলে তো আমাদের ওয়েট গেইন হবে না, কিন্তু হাইপোথাইরয়েডিজমে কি হচ্ছে, আমাদের বিএমআর কমে যাচ্ছে। ঠিক আছে? বেসাল মেটাবলিক রেটটা কমে গেলে তখন আমাদের ওবেসিটি ডেভেলপ করছে। ঠিক আছে? ওইটার সাথে না। আর তুমি যেটা বলেছো মিক্সেডেমা ক্রিটিনিজম, এটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ২ টা ডিসঅর্ডার, যেটা হচ্ছে থাইরয়েড সিক্রেশন যদি অ্যাডাল্টে কমে যায়, এই কন্ডিশনটাকে আমরা মিক্সেডেমা বলি। মিক্সেডেমার কিছু ফিচারস, এটা তোমরা এন্ডোক্রাইনোলজিতে পড়বে। আর সেম জিনিসই যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, সেখানে আমরা ক্রিটিনিজম বলি। ঠিক আছে? জি কিন্তু ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হাইপোথাইরয়েডিজমে ওবেসিটি ডেভেলপ করার কারণটা হচ্ছে ডিক্রিজ মানে বেসাল মেটাবলিক রেটটা কমে যাওয়ার জন্য আমাদের দেখবা যে হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের কিন্তু ওয়েট গেইন হয়। ঠিক আছে? আর হাইপারথাইরয়েডিজম যেহেতু মেটাবলিক বিএমআরটা বেড়ে যায়, তখন ওদের কিন্তু ওয়েট লস হয়ে যায়। ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, নেক্সট যেটা আমাদের হচ্ছে যে হোয়াট আর দ্য মার্কারস অফ ওবেসিটি, আমরা ওবেসিটি কিভাবে ডিটারমাইন করব। ঠিক আছে? এখন বডি ফ্যাট অ্যাসেসমেন্ট করাটা ডাইরেক্টলি আসলে ওভাবে আমরা করি না, ইনডাইরেক্ট মেজারে কিছু করি। সেটা হচ্ছে ডাইরেক্টও করা যায়, কিন্তু ওই যে সিটি স্ক্যান, এমআরআই সব দিয়ে করি, কিন্তু আসলে আমরা ইনডিরেক্টলি ওবেসিটি মেজার করি বাই বডি মাস ইন্ডেক্স, বিএমআই। ঠিক আছে? এটা তোমাদের ১ নাম্বার কার্ডে মনে হয় আফিয়া ম্যাডাম পড়িয়েছেন অথবা পড়াবেন, আমি একটু অত ডিটেলসে যাব না। হ্যাঁ? এটা বিএমআর এবং বিএমআই, এই দুটো তোমরা খুব গন্ডগোল করে ফেলো। বিএমআর টা হচ্ছে বেসাল মেটাবলিক রেট, আর বিএমআই ইজ বডি মাস ইন্ডেক্স। এখন তোমাদের এই বিএমআই টা শর্ট নোট হিসাবে আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ বিএমআই, তোমরা বলতে পারো না। হ্যাঁ, বেজাল বলে শুরু করো। সো এটা ফুল ফর্মটা তোমরা সবসময় জানবে যে বিএমআই ইজ বডি মাস ইন্ডেক্স, আর বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট। হ্যাঁ, এই দুটা মানে ইয়ে করে ফেলো তোমরা, গুলায় ফেলো আর কি। হ্যাঁ, যাই হোক, এটা খেয়াল রাখবে যে বিএমআই ইজ বডি মাস ইন্ডেক্স। সো দিস ইজ ওয়ান অফ দ্য মার্কার্স অফ ওবেসিটি। আরেকটা হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স, আরেকটা হচ্ছে ওয়েস্ট হিপ রেশিও, আরো কিছু আছে, আমি মানে ইম্পর্টেন্ট কিছু বললাম। সো দিস আর দ্য মার্কার্স অফ ওবেসিটি। সো এখন বিএমআই আমরা কিভাবে মেজার করি। বিএমআই একটা ফর্মুলা আছে। সাধারণত আমাদের বিএমআইটা বলেছে যে আমরা আসলে বডি ফ্যাটটা ডিরেক্টলি আমরা অ্যাসেস করতে পারি না, বাট ইনডিরেক্টলি আমরা বিএমআই দিয়ে বডি ফ্যাটটা অ্যাসেস করি। ঠিক আছে? সো এই ক্যালকুলেশনটা কি, বিএমআই এর ওয়েট ইন কিলোগ্রাম বাই হাইট ইন মিটার স্কোয়ার। সো তোমার কিলোগ্রামে যে ওজনটা, সেটাকে তোমার মিটারের হাইটের যে মিটারের স্কোয়ার, সেটাতে ডিভাইড করলে যে নাম্বারটা পাবে, দিস ইজ ইওর বিএমআই। ঠিক আছে? এখন এই বিএমআই আমাদের একটা নর্মাল রেঞ্জ আছে, যে এত থেকে এত হলে নর্মাল, তারপরে কিছু রেঞ্জ আছে যেটা আমরা ওভারওয়েট বলি। এই বিএমআই নর্মালের চেয়ে কম থাকলে এটাকে আমরা আন্ডারওয়েট বলি। আর যদি
নরমালের চেয়ে বেশি থাকে, ওভার ওয়েটের চেয়ে বেশি থাকে, তখন এটাকে ওবেস বলি। এবং আমি পরের স্লাইডে একটু দেখাচ্ছি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সো নরমাল একটা হেলদি বিএমআই হচ্ছে 18.5 টু 24.9, ঠিক আছে? This is the normal BMI range. If it is less than 18.5, then it is underweight. And if it is 25 to 29.9, then it is called overweight. ঠিক আছে? আমরা কিন্তু obese বলছি না এখনো, ঠিক আছে? obese বলবো কখন? যখন it is 30 to 40, ঠিক আছে? তখন এটাকে obese বলবো। আর more than 40 যদি হয়, তাহলে মানে BMI কিন্তু কারো more than 40 হতে, তখন এটাকে morbidly obese অথবা very obese বা severely obese বলি, ঠিক আছে? তাহলে so these are the interpretation for BMI. আমরা হেলদি রেঞ্জটা জানলাম। তো এখন আমাদের একটা কোয়েশ্চেন তোমাদের আস্ক করা হয় যে ভাইভাতে, যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ বিএমআই। আমাদের মনে হয় যে বিএমআই দিয়ে আমরা শুধু ওবেসিটি মেজার করি, আসলে কি তাই? ওবেসিটি করি, কিন্তু এছাড়া আমরা কিন্তু বিএমআই দেখে এটা ওকে আন্ডারওয়েট কিনা, সে নর্মাল কিনা সেটাও বুঝতে পারছি, ওভারওয়েট কিনা। ওবেস তো একটা 30 to 40 হলে। সো তোমাদের ইম্পর্টেন্স অফ বিএমআই বললে আমাদের মানে রাইট অ্যান্সারটা হবে অ্যাসেসমেন্ট, নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, স্ট্যাটাসটা অ্যাসেস করা, ঠিক আছে? ইট ইজ দ্য ইন্ডিকেটর টু অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ এন ইন্ডিভিজুয়াল। কিন্তু আমরা বলি যে ইট ইজ ইউজড, ইটস ইন্ডিকেটর অফ ওবেসিটি, সেটা কিন্তু না। সো it is indicator to assess the nutritional status of an individual. So BMI normal থাকলে তার nutritional status normal আছে, কম থাকলে সে underweight, একটু বেশি হলে সে overweight, আরো বেশি হলে obese বলবো যখন it is within 30 to 40. So তোমার BMI কত? সবাই তোমার হ্যাঁ বলো, বলছো কেউ? ম্যাম নরমাল বডি ওয়েটের ক্ষেত্রে বিএমআইটা তো একটা বড় রেঞ্জ দেখা যাচ্ছে 18.5 থেকে 24.9। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটটা বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বিএমআইটা কিভাবে ক্যালকুলেট করা হয়? ওই যে ক্যালকুলেশন এর আগে স্লাইডে বললাম না তোমাদের, তোমার যে কিলো, তোমার কেজিতে যে বডি ওয়েট, সেটাকে তুমি ভাগ দিবে তোমার মানে হাইট, মিটারের হাইট স্কয়ার দিয়ে, ঠিক আছে? ম্যাম তার মানে আমি বলতে চাচ্ছি এই রেঞ্জের মধ্যে সবচেয়ে পারফেক্ট কোন ভ্যালুটা হবে বিএমআই এর? পারফেক্ট 18.5 থেকে 20 হ্যাঁ, এইটার 24.9। মধ্যে যেটাতেই থাকুক সেটাই তোমার নরমাল পারফেক্ট। তোমার কারো যদি হাইট বেশি হয়, তার তো ওয়েট বেশি হবে। সো কারো হাইট বেশি হলে কিন্তু তার বিএমআই এমনি নরমালের মধ্যে চলে আসবে, কিন্তু কেউ যদি হাইট কম হয় কিন্তু ওয়েট বেশি হয়, তার বিএমআই বেশি হবে। সো এটা হাইটের সাথে ওয়েটের একটা রিলেশনশিপটা ইয়া করে। তো তোমার যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তো এটার মধ্যে ভালো মন্দ নাই, পুরাটাই ভালো। 18.5 to 24.9 এর মধ্যে যদি থাকে, পুরা এই রেঞ্জটাই আর কি নরমাল, ঠিক আছে? এটার মধ্যে আবার কোনটা ভালো কোনটা খারাপ এটার দরকার নাই। জাস্ট 18.5 to 24.9 এর মধ্যে যদি তোমার থাকে, তো তোমার হাইট এবং ওয়েট দুটো জেনে তুমি ওই ক্যালকুলেশনটা ইয়ে করে সবাই সবার বিএমআই আজকে দেখে ফেলবা, ঠিক আছে? কারণ তোমাদের ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে তোমার বিএমআই কত, তোমার বিএমআই কি কত বলো, এরকম। তো কিভাবে বের করেছো, হ্যাঁ, এভাবে অনেক সময় জিজ্ঞেস করে। সো এটা তো বাসায় বসে করতে পারবা যদি ওজন মেশিন থাকে এবং হাইট মাপার কিছু থাকে, ঠিক আছে? ওকে, নাও দ্য কমপ্লিকেশন ওবেসিটি। ওবেসিটি কিছু কমপ্লিকেশন, অনেক কমপ্লিকেশন আছে। মানে ওবেসিটি আসলে আমাদের সব ধরনের ডিজিজ এর জন্য রেসপন্সিবল, ঠিক আছে? মানে যত কিছু আছে দেখবা যে ওবেস পার্সনদের হচ্ছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, করোনারি আর্টারি ডিজিজ, হার্ট ডিজিজ হচ্ছে আমাদের, ঠিক আছে? হাইপারটেনশন হচ্ছে, স্ট্রোক হচ্ছে, ডিসলিপিডিমিয়া ডেভেলপ করছে, গলস্টোন ডেভেলপ করতে পারে, অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে, কারণ যাদের ওজন বেশি ওদের কিন্তু দেখবা যে ব্যথা ট্যাথা, মানে পায়ে ব্যথা, আর্থ্রাইটিস, গাউট যেটা বাতের ব্যথা সেটা হয়, ক্যান্সারও হতে পারে, এবং ডিপ্রেশনটা হয়তো তোমরা বোধহয় ডিপ্রেশন, ওবেস পার্সনরা কিন্তু ডিপ্রেশনে চলে যায় অনেক সময়, তারা অনেক কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারে না, যা মানে এটাও কিন্তু একটা কমপ্লিকেশন অফ ওবেসিটি, ডিপ্রেশন। সো এগুলা তোমাদের শর্ট নোট হিসেবে আসলে আমি মনে করি যে এনাফ, কারণ ডেফিনেশন বললা, একটু কজ বললে, সাথে কিছু ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। লেপটিন জিন কিভাবে মিউটেট হয় ম্যাম? আর মিউটেশনে তো মিউটেশন কেন হচ্ছে সেটা তো আমরা ইয়েতে মানে কোনো কারণ নাই আসলে কেন মিউট্যান্ট হচ্ছে। শুধু যদি বলি যে এক্সাক্ট ইটিওলজি আননোন, যে ক্যান্সার যে হচ্ছে, হ্যাঁ, যে একটা ক্যান্সার ডেভেলপ করে আলটিমেটলি কি এটা সেল মিউট্যান্ট হয়ে যাচ্ছে। তা এটা কিন্তু কারণটা যদি জানতে পারতো তাহলে এটার ট্রিটমেন্টও অনেকে বলতে পারতো। ম্যাক্সিমাম যেটা হচ্ছে যে আননোন ইটিওলজি মিউট্যান্ট। তারপরে তোমার মিউটেশন, কিছু মিউটাজেন্স আছে, এটা আমরা ইয়েতে পড়বো, যেমন তোমার মানে
প্রথম যেটা আমি বললি এক্সাক্ট ইটিওলজি আননোন, তারপরে কিছু আছে যে মিউটাজেন্স আছে যেগুলো মিউটেশন করে, যেমন তোমার আল্ট্রাভায়োলেট রে, তারপরে এক্স রে, রেডিয়েশন, যারা রেডিয়েশন নিয়ে কাজ করে ওদের কিন্তু ক্যান্সার বা মিউটেশন হওয়ার পসিবিলিটি থাকে। কিছু কেমিক্যাল ফ্যাক্টরস আছে, ঠিক আছে? দিস আর দ্য কজেস ফর মিউটেশন, মিউটাজেন্স বলে। ম্যাম হুম দেখা যাচ্ছে কি 80% ক্ষেত্রে হচ্ছে ওবেসিটির জন্য দায়ী জেনেটিক্যাল ফ্যাক্টর। হুম সেক্ষেত্রে কি ম্যাম এটা প্রিভেন্ট করার কোনো ওয়ে আছে যদি জেনেটিক্যালি মানুষটা অবেস হ্যাঁ, হয়? না তুমি জেনেটিক যেটা বলে যে বাবা-মার যদি বাবা-মা বোথ প্যারেন্টস যদি তোমার ওবেস হয় তাহলে বাচ্চার 80% ওবেস হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু বাবা-মা যদি থিন হয় তাহলে 10%। তোমার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। এখন যেটা হয়েছে যে তোমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, তোমাদের এক্সারসাইজ করতে হবে। এই এই লাইফস্টাইল মডিফিকেশন যদি করো তাহলে দেখা যাবে যে হয়তো ফ্যামিলিতে তোমার আছে অনেক মানে ব্যাড হিস্ট্রি, যে ডায়াবেটিস সাধারণত বলে যে ফ্যামিলি হিস্ট্রি ডায়াবেটিস যদি থাকে প্যারেন্টসদের থাকলে তোমার বাচ্চাদেরও হওয়ার সম্ভাবনা, একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে। কিন্তু তুমি যদি তোমার প্যারেন্টস এর আছে, হ্যাঁ তোমার প্যারেন্টস ওবেস বা যাই হোক হার্ট ডিজিজ আছে, এখন তুমি যদি কশাস হও যে কিছু রিস্ক ফ্যাক্টরস, কারণ এগুলো কিন্তু মডিফায়েবল, হ্যাঁ আমরা কিন্তু কিছু কিছু ফ্যাক্টরস আছে যেটা মডিফাই করতে পারি, যেগুলি মডিফায়েবল না সেগুলোতে কিছু করার নাই। তো তুমি যদি তোমার ওয়েটটা ঠিক রাখো, এক্সারসাইজ করো, ফুড হ্যাবিটটা চেঞ্জ করো, তাহলে কিন্তু তোমার জেনেটিক যেটা সেটা হয়তো অনেক সময় ইয়ে হয়, কিন্তু কিছু বিহেভিয়ারাল বা এনভায়রনমেন্টাল যে কারণগুলা সেই জিনিসগুলা কিন্তু যেগুলো মডিফায়েবল সেগুলো কিন্তু আমরা মডিফাই করতে পারি আসলে। ঠিক আছে? আমাদের সবার একটা ধারণা যে মানে আমার ফ্যামিলিতে সবাই ওবেস এজন্য আমি ওবেস, সেটা কিন্তু না। এমনও হতে পারে যে তোমার কোনো জেনেটিক সমস্যা নাই, তোমার লেপটিন সবই ঠিক আছে, কোনো মিউটেশন নাই, কিন্তু তোমার লাইফস্টাইল মডিফিকেশনের জন্য তুমি ওবেস হয়ে গেছো। সো তুমি ওটা আগে ট্রাই করবা, তোমার লাইফস্টাইল মডিফাই করবে, এক্সারসাইজ করবে, কম ডায়েট রেস্ট্রিক্ট করবে, লেস এনার্জি ইনটেক করবে, তাহলে দেখবে যে ফ্যামিলির ওই জেনেটিকটা সবসময় না, জেনেটিকটা হচ্ছে ওয়ান অফ দ্য কজেস, নট যে অলওয়েজ যে জেনেটিক কারণে ওবেস হচ্ছে। ঠিক আছে? ওকে, ইয়েস আচ্ছা ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন মোটামুটি আমি শেষের দিকেই চলে আসছি। জাস্ট ট্রিটমেন্ট আসলে আমি এত ডিটেলস বলবো না, যে যে অলরেডি কথাগুলো বলেই ফেলেছি। আমাদের কিছু ডায়েটারি চেঞ্জ করতে হবে, যে লো ক্যালোরিজেনিক খাবার খেতে হবে বা আমার অ্যামাউন্টটা কমাতে হবে। ঠিক আছে? এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, কিছু বিহেভিয়ারাল চেঞ্জ করতে হবে, মানে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। কিছু অ্যান্টি ওবেসিটি ড্রাগস আছে যেটা আমাদের অ্যাপিটাইট সেন্টারটাকে সাপ্রেস করে রাখে, আমি ড্রাগস এর নামে আর যাব না। আর কিছু আছে সার্জারি, হ্যাঁ ওয়েট লস সার্জারি আছে কিছু। তোমরা ম্যারাডোনার নাম শুনেছো না? ম্যারাডোনা জি ম্যাম। কে? ম্যারাডোনা কে? ফুটবল আর্জেন্টাইন ফুটবলার। ম্যারাডোনা একসময় অনেক মোটা হয়ে গেছিল, পরে আবার ও কিন্তু সার্জারি করেছিল। ঠিক আছে? ওবেসিটি এর জন্য এটা বিভিন্ন রকম সার্জারি আছে, আমি সার্জিক্যাল প্রসিডিউরে যাব না, যেহেতু এটা শর্ট নোট হিসেবে আসে, তোমরা এগুলো আবার মেডিসিনে আরো অনেক কিছু পড়বে। তো সো ডিটেলসে গেলাম না। সো দিস আর দ্য ট্রিটমেন্টস। আমাদের মেইনলি যেটা আমরা মডিফায়েবল যেগুলো সেগুলো আমরা করতে পারি, সেটা হচ্ছে যে ডায়েটারি মডিফিকেশন, মানে লাইফস্টাইল মডিফিকেশন, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, লো ক্যালোরিজেনিক খাবার খেতে হবে, এবং আমাদের কিছু বিহেভিয়ারাল চেঞ্জ, মানে যেটা আমি শুয়ে বসে থেকে টিভি দেখবো, কম্পিউটারে গেমস খেলবো, সেডেন্টারি লাইফস্টাইল, এগুলো চেঞ্জ করতে হবে। তাহলে দেখবে যে তোমাদের বিএমআইটা সবসময় নর্মাল রাখতে পারবে। ঠিক আছে? সো দ্যাটস অল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা আমি তোমাদের হ্যাঁ আমি তোমাদের বুঝেছো কিছু নাকি কিছু বোঝাতে ম্যাম পেরেছি? ম্যারাথনিক কোয়াশিয়ারকারটা একটু যদি বলতেন। ম্যারাসমিক কোয়াশিয়কর মানে দিস ইজ এ কম্বিনেশন অফ ম্যারাসমাস এন্ড কোয়াশিয়কর। ঠিক আছে? এটা কিছুই না, মানে ম্যারাসমাস হওয়ার পরে আবার কোয়াশিয়কর ডেভেলপ করতে পারে এরকম কারকের ক্ষেত্রে। এটা একটা কম্বিনেশন অফ ম্যারাসমাস এন্ড কোয়াশিয়কর। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা ইয়ে করে দিও, আমাকে পাঠিয়ে আপা দিও হোয়াটসঅ্যাপে। মানে আর আপা হ্যাঁ বলেন। একটু স্লাইড একটু কিন্তু ওদের আমি কয়েকটা একটু ছবি দেখাই। আমি বসে বসে এখন এই করলাম, একটু রেডি করলাম। আচ্ছা আমি কি শেয়ার স্টপ করব? হ্যাঁ আপনি স্টপ করে আমাকে অ্যালাউ করে দেন শুধু। ওকে, আমি স্টপ করলে তো আপনি পারবেন। হ্যাঁ আমি হ্যাঁ স্টপ করলে তো আপনি পারবেন। সেটা আপা দেখি ইনশাআল্লাহ। আমি স্টপ করেছি হাফিজ ভাই। আচ্ছা আপা দেখি। না আপনাকে অ্যালাউ করতে আমাকে। আপনি দেন তাহলে।
আমি দিছি, কিন্তু ওই আপনার ওই যে এই করা আছে, হোস্ট ডিসেবল করে রাখছে। হোস্ট ডিসেবল করা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই আপনি স্লাইড শেয়ার ওখানে ক্লিক করলে দেখবেন আছে, রাইট ক্লিক করেন তো দেখেন তো আসে আচ্ছা কিনা। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। আপনার শেয়ারের জায়গাটাতে আপনি মাল্টিপল স্ক্রিন শেয়ারটাকে অ্যালাউ করে দেন। সেকেন্ড অপশন যেটা স্ক্রিন শেয়ার ফর মাল্টিপল পার্টিসিপেন্ট, ওটা অ্যালাউ করে দেন। আচ্ছা দেন। আচ্ছা এটা রাইট ক্লিক করে দেখি। ঠিক আছে হাফিজ ভাই এবার পারবেন। এবার করেন তো হাফিজ ভাই। করেছি। আচ্ছা ট্রাই করেন এবার। শেয়ার স্ক্রিন হচ্ছে? ঠিক আছে, এবার হবে, এবার হবে। আসছে? আসতেছে স্যার। আসছে না? আসতেছে। স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, এখনো আসে নাই, আসতেছে। আমার এখানে তো দেখাচ্ছে, আসেনি। আমি দেখতে পাচ্ছি না। না স্যার এখনো আসে নাই, হ্যাজ স্টার্টেড শেয়ারিং লেখা আছে স্যার। UOB DMC has Your started. sharing is paused. আচ্ছা paused কেন আমি ই করে দিয়ে রিজিউম করলাম। আচ্ছা ঠিক আছে। Your screen sharing is paused. স্ক্রিন শেয়ারিং পজড। পজ আপনার আচ্ছা কেউ ওই করছে কিনা? আচ্ছা আমি স্টপ শেয়ার দিয়ে আবার দিই দেখি। আমি কিন্তু আপনাকে ওই অপশন দিয়ে দিয়েছি যে মাল্টিপল আচ্ছা শেয়ারিং। আমি দেখতেছি, ঠিক আছে। মঞ্জুরি অফ হয়ে যাও, দেখো এটা হয় কি। আমি তো ইয়ে থেকে অফ হয়ে গেছি বুঝছো? হ্যাঁ আপাতত অফ হয়েছে। অফ হইছি, হ্যাঁ। স্যার আপনার নেট কানেকশন বোধহয় প্রবলেম হচ্ছে স্যার। না নেট ঠিক আছে, আপনার যাচ্ছে, ওই শেয়ারিং হচ্ছে আপনার। আচ্ছা স্লো মনে হয় নাকি? শেয়ারিং হ্যাঁ এবার বোধহয় হ্যাজ স্টার্টেড শেয়ারিং এখনো আমরাও দেখতে পাচ্ছি যে হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং। হ্যাঁ, আপনার নেট কি ইয়ে স্লো নাকি? এটা তো আমাদের ডিপার্টমেন্টের নেট হলে সমস্যা আছে। হ্যাঁ ডিপার্টমেন্টের নেটই ওটা স্যার প্রবলেম আছে তো সামটাইমস শেয়ারিং লিখছে দেখি। the সিগন্যাল খুব পুয়ার থাকে স্যার সামটাইমস। আমার এখানে শেয়ার স্ক্রিনে দিয়েছিলাম একবার, তখন তো আর বের হইতে পারি নাই, সেটার জন্য না তো। না না আপনি আপনারটা আসবে না, আপনারটা তো এট এ টাইম দুজন শেয়ার করতে পারে না। মানে আমার জন্য আবার ডিস্টার্ব হচ্ছে না তো, একবার আমি দিয়েছিলাম মানে কিন্তু হাফিজ ভাই তো স্টার্টেড। স্যারের নেটে প্রবলেম আই থিংক। নেট তো ওই যে ওই ডেস্কটপে নেট। তুমি ট্রাই করো তো ইফা, তুমি কি ট্রাই করতে পারবা কিছু? আরেকজন ট্রাই করো। স্যার অফ করতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ হাফিজ ভাই অফ করুক, তুমি একটু ট্রাই করো, তাহলে সমস্যা কোথায় বোঝা যাবে। এই যে আমারটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ আপনার স্ক্রিনশট চলে আসছে। হ্যাঁ তার মানে হাফিজ ভাইয়ের নেটে প্রবলেম। আচ্ছা এবার অফ করুন তো দেখি, আমি আবার দেখে আরেকবার। হাফিজ ভাই আপনি কি ফোনে নাকি ল্যাপটপে? আমি
ডেস্কটপে আছে, ডেস্কটপে ফোনে আছে, ফোনে এটা আছে আমার ডেস্কটপে, কিন্তু নেট তো আছে, শুধু স্ক্রিন শেয়ারিং পজ লিখতেছে, বুঝছেন? এটা কেন লিখতেছে বুঝতেছি না। ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি ডিএমসি হ্যাজ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, মানে স্লো মনে হয় নেট। স্যার আমার মনে হয় আপাতত এখন তো কোন কিছু শেয়ার করছে না, আপনি বায়োকেমিস্ট্রি থেকে স্যার আচ্ছা ঢুকেন স্যার। না হাফিজ ভাই, আপনি যেটা করেন যে যদি ডেস্কটপে থাকেন আপনি শেয়ার স্ক্রিন যেটা ওইটাতে করেন, স্ক্রিন একটা কথা আসতেছে না, শেয়ার ওইটাতে করেন তাহলে হবে। আপনি আবার যা স্ক্রিন শেয়ার ইজ পজ দেখাচ্ছে কেন আমি এটা বুঝলাম না। স্ক্রিন শেয়ার পজড। হ্যাঁ আচ্ছা আমি আবার দেখে এক্সকিউজ মি মঞ্জুরি, বলো। নেক্সট ক্লাসটা আমি নিয়ে নেব? তাই দেখো যারা আর বাকি আছে, নাফিসা তো সবার শেষে নিবে বলেছে, আর মেহবুবা কি বলো? অবস্থা? মেহবুবা আছো? আমি আছি আপা, এখন যেটা ভালো হয় বলেন আমাকে। আমি ওয়েডনেসডেতে আমি নিয়ে নিই তাহলে, বুধবারে পরে। জি আপা, অসুবিধা নাই। তাহলে তো হলো। তারপরে তাহলে শেষে স্টুডেন্টদেরকে একটু মানে অ্যানাউন্সমেন্ট দেব। আচ্ছা, তো মানে তোমরা শেষ করে আমাকে একটু বলো। এখনই আছে, ওই যে ওরা আছে কেউ কেউ মনে হয়, বলে দাও যে ওকে স্টুডেন্টস, আমি ডক্টর আফিয়া বলছিলাম। নেক্সট ওয়েডনেসডে ক্লাস যেটা সেটা আমি নিব ইনশাআল্লাহ। আমি ফার্দার যেটা ইনফরমেশন এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটা শেয়ার করে দেব। জি ম্যাম। হাফিজ ভাই দেখতে পাচ্ছি এবার এখন। আসছে? আসছে। এবার আসছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্টুডেন্টদেরকে আমি একটু বলছি, এটা একটু মজার। দেখো দুটো বাচ্চা ছবি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ঠিক আছে, এরা কিন্তু টুইন। ঠিক আছে, একটা ছেলে একটা মেয়ে। এটা হচ্ছে আমাদের দেশের চিটাং থেকে নেওয়া, এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা। ছেলেকে খাওয়ায় টাওয়ায় ঠিকই রাখছে, মেয়েটাকে না খাওয়ায় কি করছে বুঝছো? এটা কিন্তু আমাদের দেশে এরকম গ্রামে গঞ্জে ঘটে, যে ছেলে কাজ করবে এই করবে, মেয়েরা মাইন্ড করো না। ঠিক আছে, এখন আছে না, এখনো আছে এরকম। এখন এরকম আছে। এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে, একই বয়স, দুইজন টুইন, একই টুইন। ঠিক আছে, নেক্সট তোমার ছবিগুলো দেখতো, ছবিগুলো দেখলে একটু মনে থাকবে। ঠিক আছে, দেখো এটা একটা ম্যারেজ মাসের ছবি, স্ক্রিন গুলো কেমন রিমার্শিয়েটেড হয়ে গেছে। এটাও একটা ম্যারেজ মাসের ছবি। ঠিক আছে, এটাও আরো মানে সহজে বুঝবা, যে আমাদের রাস্তাঘাটে যে দেখতে পাও এই হচ্ছে ম্যারেজ মাসের ছবিগুলা। তারপর কোয়াশিয়ার চুলগুলা দেখছো, স্পার্স হেয়ার বলে না, দেখো সাদা কেমন চুলগুলো হয়ে গেছে, একটু নাদুস নদুস। ইডিমা আছে, দেখো স্কিন চেঞ্জটা এইখানে, দেখো স্কিন চেঞ্জটা খুব ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ এখানে দেখো কিরকম ডিপ পিগমেন্টেড হয়ে গেছে স্কিন চেঞ্জ। তারপর এখানেও দেখো যে পা ইডিমা বলে না, এডিমা বুঝছো তো, মানে সোয়েলিং, মানে ফুলে যাওয়া, পানি জমা যেটা বলে আমরা সেটাই। এখানে দেখো স্কিন চেঞ্জ কিছু কিছু দেখা যাচ্ছে। আর এখানে একটা তোমার আফ্রিকা একটা ছবি, একসাথে রেশম ম্যাল নিউটেড, এদেরকে দেখো মানে বিভিন্ন স্টেজে আছে এটাই। আর এরপরে আপনার নেক্সট যেটা ক্লাস নিয়েছিলেন, আচ্ছা ওটা দুই একই সাথে একটা ম্যারাসমাস একটা কোয়াশিয়ার, দুটো একসাথে এখন দেখো। ঠিক আছে, এরপরে এই যে অ্যানথোমেটিক ক্লাস, তোমরা আন্ডারওয়েট বুঝছো, স্টান্টিং ওয়েস্টিং, তিনটা শব্দ তোমরা মাঝে মাঝে দেখবা। ঠিক আছে, আন্ডারওয়েট, স্টান্টিং, ওয়েস্টিং, মানে আমরা হাইট, ওয়েট আর বয়স তিনটা জিনিস দিয়ে এটা হিসাব করি। ঠিক আছে, তাহলে এটা আমি শেয়ার করে দিব তোমাদের, তোমরা নিয়ে নিও এটা। আচ্ছা তারপরে আসো তোমার, আমরা যে ওয়েট বডি ফ্যাট কিভাবে আমরা মাপি। ঠিক আছে, ওয়েট এবং বডি ফ্যাট আপা যেমন বলেছে, একটা বলে বডি মাস ইন্ডেক্স, এছাড়া আরো কিছু কিছু আছে, তো আমরা মূলত কমনলি করি আমরা বডি মাস ইন্ডেক্স, ওটা আপা বলে দিচ্ছেন। আর বিভিন্ন বইতে বিভিন্ন ক্লাসিফিকেশন পাবে, একটা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, এটাকে ওই যে আমরা ওবেজের পরে 30 উপরে যদি চলে যায় আমরা বলি ওবেজ। ঠিক আছে, তারপরে বলি 40 উপরে মানে ক্লাস 3, এটাকে আমরা বলি মরবিড ওবেজ। এর আরো কিছু ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন, কিন্তু তোমরা ওইটাই জানলে হবে যে আন্ডারওয়েট, নরমাল ওয়েট, ঠিক আছে, ওভারওয়েট এন্ড ওবেজ। আর যদি কেউ মানে বেটার মনে রাখতে চাও, এটা একটা তোমাদের ভিজুয়াল ইমপ্রেশন, যে এরকম আরো কিছু থাকতে পারে। কি তোমরা দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে। রেসপন্ড করো।
আচ্ছা ঠিক আছে ফাইন। স্যার দেখা আর যায়। এরপর এই যে ছবি দেখো বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে? এইখানে তুমি আসো, যে সমস্ত নায়িকাদের দেখতে পাচ্ছ নরমাল যে তার কিন্তু নিচে, কিন্তু তারা কি অ্যাবনরমাল নাকি? আসলে মূল্য বলি আমরা ইউটিলিটি স্ট্যাটাস, কিন্তু এটা আসলে বডি ফ্যাট বোঝায়। ঠিক আছে, চিনো কয়জনকে এর ভিতরে তোমরা? নাম শুনছো এদের? সম্ভবত 2 জন স্যার। হ্যাঁ দেখো টেনিস তো এবার। প্লেয়ার একজন টেনিস প্লেয়ার, একজন একজন টেনিস প্লেয়ার, একজন হলিউড অ্যাক্টর, আর হ্যাঁ, 3 জন স্যার। মারিয়া প্লেয়ার। শারাপোভা। মারিয়া শারাপোভা। ঠিক আছে, নিকোলা রিচকে আমি চিনি না, এটা তো জানি অভিনেতা। ইয়েস স্যার। আচ্ছা শোনো, তোমাদের ম্যাডাম আজ খুব সুন্দর, খুব শানদার, খুব ভালো করে পড়াইছেন এবং আমারও খুব ভালো লাগছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ম্যাডামকে এখনই করো, ঠিক আছে? বা আমাকেও করতে পারো যদি থাকে, অসুবিধা নেই। আমরা সবাই অন্যরা আছে আপনারা, আমরা সবাই মিলে উত্তর দেবো, কোনো সমস্যা নেই। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? হাফিজ ভাই, হ্যাঁ আমি একটা কথা একটু বলি। এখানে হচ্ছে ওদের একজন জানতে চাচ্ছিল তো যে ইডিমার কনসিকুয়েন্স কি। ইডিমা নিজেই তো একটা কনসিকুয়েন্স। হ্যাঁ, ইডিমার কনসিকুয়েন্স আলাদা করে ওই ইডিমা হচ্ছে কি ওদেরকে আমি শুধু সোয়েলিং হিসাবে আপাতত আসলে শোনো, ইডিমাটা তোমাদের শোনো, আমি একটু বলি। ইডিমাটা শোনো, ইডিমা হচ্ছে সোয়েলিং। এই সোয়েলিংটা আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা লোকালাইজ এবং জেনারেলাইজ। কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, সোয়েলিংটা হতে পারে যে কোনো জায়গায় সোয়েলিং হইলে যদি ফ্লুইড জমে হয় সেটাকে আমরা ইডিমা বলি। ইডিমা আবার দুই রকম, একটা হচ্ছে লোকালাইজড, একটা জেনারেলাইজড। লোকালাইজড এর অনেক কারণ আছে, জেনারেলাইজড এর অনেক কারণ আছে। জেনারেলাইজড যেমন হার্ট কমন যেগুলো, কিডনি ফেলিওর, হার্ট ফেলিওর আর লিভার ফেলিওর, মানে এই সমস্যাগুলোর জন্য হয়। জেনারেলাইজড সোয়েলিং মানে অনেক যদি ওয়েট বুঝতে বিভিন্ন জায়গায় তোমার পানি জমে যাচ্ছে, ব্লাড ভেসেলতে বেড়ে আসছে, ঠিক আছে? এই সোয়েলিং হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেশার ইফেক্ট করতে পারে, সেগুলো অনেক সমস্যা। এগুলো তোমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার গেলে আরো ডিটেল পড়বো। শুধু এখন জানো যে জেনারেলাইজ সোয়েলিং হতে পারে, লোকালাইজ হতে পারে। আমাদের এখন তোমাদের যে সোয়েলিংটা বলা হয়েছে এটা জেনারেলাইজ, মানে সে জেনারেল মানে কি সব বডির সমস্ত অংশেই এটা কম বেশি দেখা যাবে। আর লোকালাইজ নির্দিষ্ট একটা কারণে কোনো জায়গায় প্রেশার পড়ছে, সার্কুলেশন হচ্ছে না, ঠিক আছে, সেখানে লোকালাইজ সোয়েলিং হতে পারে। এটা এক জিনিস। আর এটা সোয়েলিং, সোয়েলিং এর সমস্যা হচ্ছে সোয়েলিংটা পানিটা জমে যে স্ট্রাকচারে বাইরে জমবে, ওই সেই স্ট্রাকচারটাকে একটা প্রেশার দিতে হবে, প্রেশার ইফেক্ট করে তার অ্যাক্টিভিটি কমাই দিতে পারে। এটা একটা সার্কুলেশন কমাই দিতে পারে। এরকম অনেক ইফেক্ট আছে। তোমাদের এত জানা দরকার, শুধু জানবো হোয়াট ইজ না, ওই মানে ওই যে বললে ওই যে দুটোই ইডিমাটা স্যার মেইনলি বলতে হবে যে যখন সোয়েলিংটা বেশি বেড়ে যায় সেখানটায় হয় কি যে অনেক সময় স্কিন আলসার ডেভেলপ করে, ইচিং ডেভেলপ করে, পেইনফুল হয় হ্যাঁ, এবং এট দ্য সেম এগুলা টাইম এগুলার কারণ হচ্ছে কি যখন সোয়েলিংটা হয় না পারে মানে সার্কুলেশনটা কমে যায়। এগুলো আসলে এই মুহূর্তে তোমাদের এক্স্যাক্টলি জানার তাই। কিছু নাই, পরে আস্তে আস্তে জানবা। সার্কুলেশন কমে যায়। আর যে অর্গানের চারিপাশে জমে সে অর্গান ইফেক্ট, মানে যেমন পেরিকার্ডিয়াল ইফিউশন যখন হয় তখন হার্টের অ্যাক্টিভিটি কমে যায়, পাম্পিং অ্যাক্টিভিটি ক্ষমতা কমে যায়। ওগুলোর পরে জানবে, জাস্ট পরে জানো সোয়েলিং মানে হচ্ছে এটাই, ঠিক আছে? যে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, সে লোকালাইজড হতে পারে, এক জায়গায় হতে পারে, পুরা বডি হতে পারে, যেটাকে আমরা জেনারেলাইজ বলি। আর কারো কোন কোশ্চেন আছে? সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। আর নেক্সট ক্লাস কে নিবে তাহলে আমাদের? আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে সবাই, তাহলে ঠিক ক্লোজ। আছে। তাহলে আপনি আউট হয়ে যান ইনশাআল্লাহ। আপনি এন্ড করে দিলে আমরা সব আউট হয়ে যাব। হ্যাঁ বলো। ইনস্ট্রাকশন ফর স্টুডেন্টস নেক্সট ক্লাস যেটা হবে তার ব্যাপারে আমার ইনস্ট্রাকশন যেটা হচ্ছে যে আমি 1 নাম্বার আইটেমটা নেব, বাট তোমাদের মনে আছে কিনা 1 নাম্বার আইটেমটা আমি আসলে শুরু করেছিলাম এবং আপা আমার মনে হয় অনেকদিন হয়ে গেছে, আপনি আবার রিপিট করে দেন। না আমি যেটা করব যে পুরোপুরি রিপিট করব না, আমি বিএমআর ক্যালকুলেশন পর্যন্ত, ক্যালকুলেশন থেকে শুরু হবে। জি হ্যাঁ, এই তো ক্যালকুলেশন থেকে শুরু করব আমি, বাট বিফোর দ্যাট আমি আগের স্লাইডগুলো একটু রিকল করে আসব, করে এসে আমি ক্যালকুলেশন থেকেই শুরু করব। তো সেটার জন্য আমার যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে তোমরা সবাই একটু একটা কপি এবং একটা পেন নিয়ে বসবা, কারণ ক্যালকুলেশন তোমরা মেডিকেল স্টুডেন্ট ইস ওকে, একটা যেটা সাধারণত বলে যে মেডিকেল স্টুডেন্টরা ম্যাথ কম পারে, আমি সেটা মনে করি না তোমাদের ক্ষেত্রে। তো নেক্সট ডেতে একটা ক্যালকুলেশনের ব্যাপার থাকবে যেহেতু, সো সবাই কপি এবং পেন্সিল মানে কলম নিয়ে একটু বসবা আর কি। থ্যাংক ইউ।
ঠিক আছে আপা শেষ করে দেন আপা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আচ্ছা হাফিজ ভাই, থ্যাংক ইউ, হ্যাঁ, আসসালামু আলাইকুম।